আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, সো আমি হচ্ছে গিয়ে স্ল্যাকে এই শিটটা আমি শেয়ার করে দিব। এটা হচ্ছে আমাদের টেন্টেটিভ লেসন প্ল্যান। এখানে আপনাদের সব রিসোর্সেস যা যা লাগে কোর্স রিলেটেড সব এখানেই পাবেন, সেটা একটু গ্রো থ্রু করে দেখাই দিই। সো এটা আমাদের শিটের নাম হচ্ছে কি টেন্টেটিভ লেসন প্ল্যান স্প্রিং 26। সো এটা ওপেন করলে ফার্স্ট যে ট্যাবটা পাবেন অল রিসোর্সেস, এখানে আপনাদের হচ্ছে গিয়ে দুইটা মার্কশিট থাকবে। এটা হচ্ছে আমাদের 260, আমাদের দুইটা সেকশন আছে, সেকশন 17 and 18। সো ওই দুইটা সেকশনে এখানে মার্কশিট আছে। সো যারা সেকশন 17-এর তারা 17 দেখতে পারবে, যারা সেকশন 18 তারা 18 দেখতে পারবে। আচ্ছা, এরপরে সো এখানে যদি মার্কশিটটা ঢুকেন, সো মার্কশিটে গেলে এখানে হচ্ছে আপনাদের নামের লিস্ট থাকবে। সো আপনারা 18A যারা আছেন, এটা আলাদা করে লিস্ট করা আছে, 18B যারা আছেন বিটা আলাদা লিস্ট করা আছে। ঠিক আছে, সো আপনাদের এখানে ইমেল দিয়ে আমি শেয়ার করে দিছি, এটা আমি দিয়ে দিব। সো এটা যাদের যাদের নাম নাই তারা হয়তো যারা পরে লেট অ্যাডভাইজিং করছেন আমাকে জানেন, আমি অ্যাড করে দেবো। সেখানে আপনাদের অ্যাটেন্ডেন্স এখান থেকে ট্র্যাক করা হবে। আমাদের এখানে কুইজের মার্কসও থাকবে, এখানে অ্যাসাইনমেন্টের মার্কস থাকবে, অ্যান্ড ফাইনালি আপনাদের যে টোটাল ফাইনাল মার্কস সেটাও আমি এখানে আস্তে আস্তে করে আপডেট করে দিব। ঠিক আছে, ফাইনাল গ্রেড শিট এখানে আপনাদের অ্যাসাইনমেন্ট, কুইজ, অ্যাটেন্ডেন্স, ল্যাবের মার্ক এখান থেকে আসবে, মিড ফাইনালও এখানে দিয়ে দিব। তাহলে এখান থেকে আপনাদের টোটাল মার্কসটা দেখতে পারবেন রেগুলারলি। ঠিক আছে, সো রেগুলারলি কুইজের অ্যাসাইনমেন্ট মার্কসটা আমি এখানে আপডেট করব, সেখান থেকে আপনারা চেক করবেন। আর অ্যাটেন্ডেন্সটাও এখান থেকে ট্র্যাক রাখবেন। ঠিক আছে, সো অ্যাটেন্ডেন্সের কথাটা একটু বলে দিই। আমাদের ব্র্যাকের এই কোর্স পলিসি হচ্ছে কি আমাদের 70% অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হবে ফাইনাল সিট করার জন্য। অ্যান্ড ল্যাবের ক্ষেত্রেও আমাদের 90% মেনটেন করতে হবে, এটা তো আপনি মোস্ট লাইকলি জানেন। সো 90% ল্যাবে যদি না থাকেন তাহলে কিন্তু আপনাদের ফাইনালে বসে দেওয়া হবে না। আর আমাদের ল্যাবই হয় 7টা ল্যাব, 7টা এক্সপেরিমেন্ট হয়, একটা ফাইনাল এক্সাম, একটা হচ্ছে গিয়ে প্রজেক্ট। সো আপনাদের যদি 7টা ল্যাবের 90% যদি চিন্তা করেন তাহলে কিন্তু 6টা বা 6টার বেশি হয়ে যায়। সো বেসিক্যালি আমাদের কোনো সিঙ্গেল ল্যাবই মিস করা যায় না, বেসিক্যালি সবগুলো ল্যাবই অ্যাটেন্ড করতে হয়। এখন ল্যাবের পলিসিটা আরও ল্যাব ফ্যাকাল্টি আরও ডিটেলসে বলবে, বাট আমি বলে দিই যে ইউজুয়ালি একটা ল্যাব আপনারা মেকআপ করতে পারবেন থ্রু আউট দ্য হোল সেমিস্টার। একটা সিঙ্গেল ল্যাব যদি মিস করে থাকেন ভ্যালিড রিজনের জন্য, সেটা আপনাকে হচ্ছে কি মেকআপ করার জন্য অ্যালাউ করে। ঠিক আছে, বাট একটার বেশি অ্যালাউ করবে না, বাকিগুলো হচ্ছে আপনাকে সবগুলো অ্যাটেন্ড করতে হবে। সো আপনারা ট্রাই করবেন সবগুলো ল্যাবই অ্যাটেন্ড করার জন্য, মিস যেন না হয়। আর মিস করলে কিভাবে মেকআপ করবেন সেগুলো আপনারা ল্যাব যখন শুরু করবেন তখন আপনাদেরকে আরও ডিটেলসে বলে দেওয়া হবে। আচ্ছা, সো এই ছিল আমাদের অ্যাটেন্ডেন্স পলিসি। সো থিওরিতে 70%, ল্যাবে 19%। আর থিওরি ক্ষেত্রে আমি যে জিনিসটা করি, আমি হচ্ছে কি আমাদের টোটাল হয়তো 20টার মতো হয়তো ক্লাস পাবো প্লাস মাইনাস। সো ওই 20টা বা 19টা যতগুলো ক্লাসই পাই না কেন সবগুলোর মধ্যে আমি ফুল সেমিস্টারে 3টা বা 4টা কনসিডারেশনস রাখি। ঠিক আছে, এখানে আমাদের কনসিডারেশন লেফট একটা কলাম আছে, এখানে আমি নাম্বারটা এখনো বসাইনি, ওটা বসাই দিব। সো ইন টোটাল প্রত্যেকটা সেমিস্টারে আমাদের হচ্ছে গিয়ে 4টা করে ক্লাস আপনারা হচ্ছে কি কনসিডারেশন পাবেন। সো কনসিডারেশনটা কীভাবে কাউন্ট করি, কেউ যদি অনেক থ্রু দ্য সেমিস্টার অনেক কারণে ক্লাস মিস হয়, অসুস্থতার জন্য, ফ্যামিলি ইমার্জেন্সির জন্য, বা এই যা যা ভ্যালিড রিজনের জন্য ক্লাস মিস হয়, সেই অ্যাটেন্ডেন্সগুলোকে আমি হচ্ছে গিয়ে কনসিডার করতে পারবো। বাট এটা হচ্ছে গিয়ে শুধু 3টা বা 4টা, প্রত্যেকটা ক্লাস না। সো এরকম পুরো সেমিস্টারে 20টা ক্লাসের মধ্যে কেউ যদি ভ্যালিড রিজনের জন্য 3টা বা 4টা মিস দিয়ে থাকে, সেগুলো আমি কনসিডার করব। সো যখন আমি কনসিডারটা করব এখানে আপনারা দেখবেন যে আমাদের হচ্ছে কতগুলো কনসিডারেশন বাকি আছে। সো প্রত্যেকজনই হচ্ছে গিয়ে ধরেন আমি এখানে লিখে দিলাম যে 4টা করে কনসিডারেশন সবার অ্যাভেলেবেল আছে। এখন উনি যদি ফার্স্ট ধরেন লেকচার 6 আর 7 মিস করছে ভ্যালিড রিজনের জন্য, তখন আমি তাকে আমি কনসিডার করে দিব, আর তার দুইটা কনসিডারেশন আমি কেটে দিব। তার মানে 4টা কনসিডারেশন ছিল, 4টার মধ্যে ওর দুইটা কাউন্ট হয়ে গেছে। সো এইভাবে আমি প্রত্যেক জনেরই থ্রু আউট দ্য সেমিস্টার 4টা করে কনসিডারেশন রাখবো, সো দ্যাট আপনাদের অ্যাটেন্ডেন্সে কোনো ঝামেলা না হয় আমাদের থিওরির 70% মিট করার জন্য। ঠিক আছে, বাট এটা যেটা বললাম এটা শুধুমাত্র ভ্যালিড রিজনের জন্যই করবো। সো ভ্যালিড রিজনের জন্য আমাকে কিন্তু প্রুফ শো করতে হবে বা এভিডেন্স দেখাতে হবে যে আমি এই কারণে ক্লাসে আসতে পারিনি। ঠিক আছে, সো সবার জন্য এভাবে কনসিডারেশন থাকবে ফুল সেমিস্টারে। সো একটু ওয়াইজভাবে ক্লাসটা করেন যেন কোনো ক্লাস টপিক মিস না হয়। আর এমনিও 260 কোর্স হচ্ছে গিয়ে ফুল কোর্সটাই হচ্ছে গিয়ে প্রবলেম সলভিং, এখানে আমার থিওরিটিক্যাল কোশ্চেন তেমন থাকে না, পুরোটাই প্রবলেম সলভিং কোর্স। সো ক্লাসে না আসলে কিন্তু অনেক টপিকই মিস করবেন। ঠিক আছে, স্লাইডে সবগুলো ডিটেলসে প্রবলেম পাবেন না, বা প্র্যাকটিস শিটে প্রবলেমগুলো হয়তো আপনার সলিউশন নাও পারতে পারেন। তো সেগুলো আপনারা ক্লাসে অ্যাটেন্ড করেন, আমি ক্লাসে মোটামুটি
প্রবলেম যা যা মিড ফাইনালে আসে ওরকম টপিক আমি ইউজুয়ালি ফাইনালে প্র্যাকটিস করাই দিই, ক্লাসে করাই দিই। সো ক্লাসে যদি ঠিকঠাক প্রবলেমগুলো বুঝে থাকেন তাহলে মিড ফাইনাল আশা করি ভালো হবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে। সো অ্যাটেন্ডেন্স নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা, সো এখানে আবার আসি। সো এই ছিল আমাদের মার্কশিটটা। সো মার্কশিটে ক্লিক করলে এই লিঙ্কটাতে আসবেন, এখানে আপনাদের সব মার্কসগুলো পাবেন। আচ্ছা, এরপরে আসি আমাদের এখানে যে আরো কিছু লিঙ্কস দেওয়া আছে। তো প্রথমটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ওয়েবসাইট। তো 260 জন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক ক্রিয়েট করা আছে। সো এখানে যদি আপনারা যান, এখানে আমি আপনাদের সব রিসোর্সেসগুলো পাবেন। সো প্রথমেই আপনারা হোমে আসলে এখানে আপনাদের যতগুলা স্লাইড আছে আমাদের প্রত্যেকটা স্লাইডের লিঙ্ক এখানে দেওয়া আছে। আমাদের টোটাল 10টা চ্যাপ্টার আছে লেকচার 10 পর্যন্ত। সো লেকচার 1 থেকে লেকচার 10 সবগুলো লেকচারই এখানে স্লাইডে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা স্লাইডগুলো অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি ভিডিও টিউটোরিয়াল ট্যাবে আসেন, এখানে আপনাদের জিয়া স্যারের বা ডিজেটকে স্যারের যে অনলাইন ইউটিউবের ভিডিওগুলো সেগুলো এখানে সবগুলো পাবেন, লেকচার ওয়াইজ সর্ট করে দেওয়া আছে। সো লেকচার 1 টিউটোরিয়ালসে যদি ক্লিক করেন, এখানে আপনাদের হচ্ছে গিয়ে লেকচার 1 এর ইউটিউব প্লেলিস্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, সো জিয়া স্যারের এখানে সবগুলো টিউটোরিয়ালস অ্যাভেলেবেল আছে। সো যদি কারো এক্সট্রা হেল্প লাগে যা আমাদের এক্সপ্লেনেশনে বুঝতে সুবিধা হচ্ছে বা এই প্রবলেমটা কীভাবে সলভ করতে পারি, এখানে অনেকগুলো টপিক আছে। প্রত্যেকটা টপিকের হচ্ছে গিয়ে কিছু প্রবলেম সলভ করে দেওয়া আছে। সো এখানেও আপনারা ওই জিনিসটা পাবেন। ঠিক আছে, সো এখানে লেকচার ওয়াইজ লিঙ্কসগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা এক্সপ্লোর করতে পারবেন। আচ্ছা, এরপরে লেসন প্ল্যান। সো এটা হচ্ছে আমাদের টেন্টেটিভ লেসন প্ল্যান। সো এই জিনিসটাই আমি হচ্ছে এখানে আপনি ক্রিয়েট করে দেওয়া আছে এখানে। সো এখান থেকেও দেখতে পারবেন, ওটা না ফলো করলেও চলে আর কি। এটা হচ্ছে জাস্ট একটা বেসিক গাইডলাইন হিসেবে দেওয়া। আচ্ছা, তারপরে আসি এখানে প্র্যাকটিস শিট। সো আমাদের 260 এর জন্য একটা সিঙ্গেল প্র্যাকটিস শিট আছে। এই প্র্যাকটিস শিটে হচ্ছে কি আপনাদের বেসিক্যালি আনলিমিটেড প্রবলেম, এখানে হচ্ছে প্রত্যেক সেমিস্টারে নতুন নতুন প্রবলেম অ্যাড করা হয়। সো এটা যদি একটু ওপেন করি, এটা আমাদের ওখানেও পাবেন। সো এখানে যদি প্র্যাকটিস শিটটা দেখেন, এখানে আপনাদের হচ্ছে কি টোটাল অনেকগুলো প্রবলেম আছে, এখানে গণনার হিসাব নাই। এখানে আপনাদের টপিক ওয়াইজ দেওয়া আছে। সো ফার্স্ট হবে আমাদের হচ্ছে নাম্বার সিস্টেম কনভার্সন, এরপরে বুলিয়ান সিম্পলিফিকেশন, কে ম্যাপ, দেন এখানে আরও টপিক আছে। সো এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ এখানে অনেকগুলো প্রবলেম দেওয়া আছে। ঠিক আছে, সো ফুল প্র্যাকটিস শিটে দেয়ার আর লটস অফ প্রবলেমস। সো আপনাদের মিড ফাইনাল ভালো করার ফার্স্ট কি ওয়ে হচ্ছে কি এই প্র্যাকটিস শিটটা সলভ করার জন্য। এই প্র্যাকটিস শিটটা পুরোপুরি নিজেরা সলভ করবেন। আমাদের এই কোর্সে মোস্ট লাইকলি এসটি থাকা উচিত। সো এসটি থাকলে আপনাদের হচ্ছে গিয়ে যদি প্রবলেমগুলো সলভ করতে সমস্যা হয়, আপনারা এসটির কাছে যাবেন বা আমার কাছে আসবেন, প্রবলেমটা সলভ করে নিয়ে এসে আমাকে দেখাবেন যে স্যার এটা ঠিক আছে কিনা, বা আমি প্রবলেম ফেস করতেছি, আমাকে একটু হেল্প করে দেন এটা কীভাবে সলভ করা যায়। ঠিক আছে, সো আমার কাছে আসেন, স্ল্যাকে মেসেজ করেন, এসটির কাছে যান, বা যেভাবেই হোক এই টাইমটা ইউটিলাইজ করে আমাদের হচ্ছে প্র্যাকটিস শিটটা সলভ করা লাগবে। বিকজ এখানে কিন্তু অনেকটা হচ্ছে কি প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেন যারা চান, প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেন আমাদের শেয়ার করা হয় না, বাট আমাদের এই প্র্যাকটিস শিটে হচ্ছে কি প্রিভিয়াস সেমিস্টার কোয়েশ্চেন অ্যাড করা হয়। ঠিক আছে, যেরকম এই যে এই কোয়েশ্চেনটা কিন্তু 2 সেমিস্টার আগে ফাইনালে কোয়েশ্চেন আসছিল। ঠিক আছে, 2 সেমিস্টার আগে এই সেম কোয়েশ্চেনটাই আমাদের ফাইনালে দেওয়া হয়েছিল। সো আমাদের হচ্ছে এখানে প্রিভিয়াস মিড ফাইনাল কোয়েশ্চেন এখানেই অ্যাড করা হয়। সো এটার জন্য এখানে এইগুলো প্র্যাকটিস করবেন, তাহলে একটা ভালো আইডিয়া এসে পড়বে। এখানে মোটামুটি সব টাইপের ধরনের প্রবলেমই এখানে দেওয়া আছে। সো দিস ইজ ইয়োর বেস্ট ওয়ে টু গেট গুড মার্কস ইন মাই মিড অ্যান্ড ফাইনাল। ঠিক আছে, সেটাও টাইম টু টাইম এটা সলভ করবেন। আর আপনাদের কুইজ অ্যাসাইনমেন্ট করার জন্য এটা অনেক হেল্প করবে। সো কুইজে ভালো করার জন্য এখান থেকে প্র্যাকটিস করবেন। কুইজের প্রবলেম হচ্ছে কি এখান থেকেই করলে মোটামুটি ভালো করবেন। আচ্ছা, সো এইগুলো আমাদের প্র্যাকটিস শিট। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন আর সিলেবাস। সো মার্কস ডিস্ট্রিবিউশন আমি আলাদাভাবেই দেখাচ্ছি। সো এখানে আমাদের টোটাল 100 মার্কসের মধ্যে অ্যাটেন্ডেন্সের জন্য 5 মার্ক ক্যারি করে। সো যেটা বলেছিলাম অ্যাটেন্ডেন্স 5 মার্কের মধ্যে 70% ম্যান্ডেটরি থিওরিতে, আর ল্যাবে 90%, নাহলে কিন্তু ফাইনাল বসে দেওয়া হবে না। আর আপনাদের যেহেতু আমি কনসিডারেশন রাখতেছি, তো সেই অনুযায়ী কিন্তু 70% অ্যাচিভ করা বেশি টাফ হওয়া উচিত না। এটা ইজিলি অ্যাচিভ করা সম্ভব যদি আপনারা রেগুলারলি অ্যাটেন্ড করেন। ঠিক আছে, আচ্ছা, কুইজের ব্যাপারে আসি। কুইজ আমাদের হচ্ছে টোটাল 15 মার্কস। আমাদের থ্রু আউট দ্য সেমিস্টার 4টা কুইজ হবে, মিডের আগে 2টা, মিডের পরে 2টা। ঠিক আছে, এই 4টার মধ্যে আমরা বেস্ট 3 কাউন্ট করব, n-1। ঠিক আছে, আচ্ছা, এখন মেকআপের কুইজটাও এখানে বলে দিই। মেকআপের কুইজটা যেটা আমি করি, যে থ্রু আউট দ্য সেমিস্টার যে যতগুলা কুইজই মিস করুক না কেন, ফাইনালে একদম লাস্টের আগে, ফাইনালের আগে আমি একটা মেকআপ কুইজ নিই সেন্টার। ঠিক আছে, একটা সিঙ্গেল মেকআপ কুইজ নিব, সেটাই হচ্ছে কি আপনাদের লাস্ট অপরচুনিটি। সো কেউ যদি ধরেন 4টা কুইজের মধ্যে
দুইটা অ্যাটেন্ড করলো, দুইটা অ্যাটেন্ড করে নাই, সে কিন্তু একটাতেই মেকআপ দিতে পারবে, সে কিন্তু দুইটার জন্য মেকআপ দিতে পারবে না। ঠিক আছে, মেকআপ আপনি 3টা মিস করেন, 4টা মিস করেন, যতগুলোই মিস করেন, মেকআপ কিন্তু একটাই দিতে পারবেন। সেটা মাথায় রাখবেন। সো ট্রাই করবেন কুইজ রেগুলারলি হওয়ার, যেটা হচ্ছে সেটাতেই অ্যাটেন্ড করা। যদি কোনো কারণে মিস হয়, আপনি একটা মেকআপ দিতে পারবেন। আর ওই মেকআপটা কিন্তু একদম লাস্টে নেওয়া হবে, মানে সেমিস্টার বেসিক্যালি লাস্ট ক্লাস বা তার আগের ক্লাস এখানে। সো ওটা কাউন্ট করার পরেই আপনার হচ্ছে কি N-1 হবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস, যেহেতু আমাদের 260 কোর্স, মিডের আগে টপিকগুলো রিলেটিভলি ইজিয়ার কম্পেয়ার টু ফাইনাল। সো ট্রাই করবেন প্রথম দুই কুইজটা অ্যাটেন্ড করার জন্য, আর প্রথম দুইটা একটু ভালো করে দিয়েন, তাহলে নাম্বারটা ভালো আসবে। কারণ পরে দুইটা কোর্স একটু কুইজগুলোর কোশ্চেনগুলো একটু কঠিন হয়, টপিকগুলো একটু কঠিন। সো সেই ক্ষেত্রে আপনাদের নাম্বার কমতে পারে। সেই জন্য প্রথম দুইটা কুইজ যেহেতু ইজিয়ার হয় টপিকের উপরে, সেগুলো আপনারা হচ্ছে গিয়ে অ্যাটেন্ড করে মার্কসটা উঠিয়ে নিন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হচ্ছে গিয়ে 4টা হয়, সেম এজ কুইজ আমাদের। মিডের আগে দুইটা, মিডের পরে দুইটা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 5 মার্ক ক্যারি করে। ঠিক আছে। আর অ্যাসাইনমেন্টে কোনো ইয়া নাই, N-1 নাই, সবগুলোই কাউন্ট হয়। So আপনাদের সবগুলোই 4টাই জমা দেওয়া লাগবে, কোনোটা যদি মিস করেন তাহলে সেই নাম্বারটা কিন্তু কাটা হবে। আচ্ছা, অ্যাসাইনমেন্টে আরও কিছু ব্যাপার আছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের ডেডলাইন হচ্ছে কি ইউজুয়ালি 1 উইক দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফুল এই কোর্সের সবগুলো সেকশনের জন্যই ট্রু, যে আমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট 1 উইক ডেডলাইন থাকে। এই 1 উইকের মধ্যেই আমাকে সাবমিট করতে হবে। এখন যারা লেট সাবমিট করবে তাদের পেনাল্টিটা কীভাবে কাউন্ট করি? তো ইউজুয়ালি যে জিনিসটা করা হয়, আমাদের ডেডলাইন যদি রাত 12টা পর্যন্ত থাকে, আপনারা হচ্ছে কি এভরি 30 মিনিটস যত দেরি করবেন, আপনাদের 0.5 বা 10% করে কেটে নেওয়া হবে। ঠিক আছে। সো লেট সাবমিট করবে না। ইউজুয়ালি 260 অ্যাসাইনমেন্টে আমি খুবই কম পরিমাণে প্রবলেম দিই, 4টা 5টা 6টা এরকম। সো ওগুলো হচ্ছে গিয়ে 1 উইক ইনাফ টাইম, আপনারা একদিনে বসেই চাইলে করতে পারেন। সো আমার সাজেশন হবে যে যেই দিন অ্যাসাইনমেন্ট পোস্ট করব, ওই দিন থেকেই নেক্সট 2-3 দিন নিয়ে নিয়ে অ্যাসাইনমেন্ট প্রবলেম সলভ করে সাবমিট করে দেওয়া। ঠিক আছে, লাস্ট মোমেন্ট পর্যন্ত ওয়েট করবে না যে রাত 12টা বাজে সাবমিশন, আমি 11টা 50-এ সাবমিট করব। ঠিক আছে, এই কাজটা করে না, বিকজ লাস্টে গিয়ে অনেকে হয় যে সাবমিট করতে ভুলে যায়, লিখে দেয় আচ্ছা আমি রাতে সাবমিট করবো না, তো ওটা পরে ভুলে যায়। প্লাস পরে বলবে যে আমার একদম 1 মিনিট বাকি আছে ডেডলাইনের, আমি 1 মিনিট সাবমিট করতে যাব, গুগল ফর্ম কাজ করতেছে না, ইন্টারনেট নাই, ইলেকট্রিসিটি চলে গেছে। সো এই এক্সকিউজগুলো কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না, বিকজ আপনারা কিন্তু ফুল 7 ডেজ পাচ্ছেন জমা দেওয়ার জন্য। সো লাস্ট মোমেন্টে রেখে দেওয়ার পরে যদি সাবমিট করতে না পারেন, দ্যাট ইজ অন ইউ। ঠিক আছে। সো এই কাজটা করিয়েন না, আপনারা হচ্ছে কি আগে আগে সলভ করে আগে আগে সাবমিট করে দেন, নাহলে আপনাদের সেফ থাকতেছে, কোনো লেট পেনাল্টি থাকবে না। আর অ্যাসাইনমেন্টে খুবই, যেটা বললাম, খুবই হচ্ছে কি শর্ট প্রবলেমস, ছোট ছোট মানে নাম্বার অফ প্রবলেমস কমই দেই। সো এটা ইজিলি 7 ডেজে করা হবে। প্লাস আপনাদের তো অন্য অন্য কোর্সও আছে, রাইট? আপনারা তো 3টা 4টা করে কোর্স করেন, অন্য অন্য কোর্সেরও কুইজ থাকে, অন্য অন্য অ্যাসাইনমেন্ট থাকবে, প্রজেক্ট থাকবে, ল্যাব থাকবে। তো সেগুলোরও ডেডলাইন কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এই হিসাব করেই কিন্তু 1 উইক দেওয়া হয়েছে, সো দ্যাট আপনারা সবগুলা কোর্সেরই অ্যাসাইনমেন্ট হচ্ছে গিয়ে ব্যালেন্স করতে পারেন। ঠিক আছে। তো সেটা আপনারা টাইমটা ইউটিলাইজ করবেন, সো দ্যাট আপনারা প্রত্যেকটা কোর্সের জন্যই একদিন একদিন করে স্পেন্ড করে আগে আগে শেষ করে দিবেন। আচ্ছা। আচ্ছা, সো এই ছিল অ্যাসাইনমেন্ট। এরপরে হচ্ছে কি আমাদের মিড আর ফাইনাল। সো মিডে আমাদের টোটাল 25 মার্কস, ফাইনালে 30 মার্কস। সো এটা হচ্ছে কি কমপ্লিটলি র মার্কস। সো আমাদের হচ্ছে কি মিড ফাইনালে কোনো কনভার্সনস থাকে না, মিড 25 হবে, 25 কাউন্ট হবে। ফাইনালেও আমাদের হচ্ছে গিয়ে 30 হয়, 30এই কাউন্ট হবে। আচ্ছা, সো এই গেল আমাদের মিড ফাইনাল। মিডে কোনো অপশন থাকে না, মিডে ইউজুয়ালি 3টা কোশ্চেন দেওয়া হয়, 3টা কোশ্চেনই সলভ করতে হবে। 3টার মধ্যে কিছু পার্টস থাকে, এ অ্যান্ড বি পার্ট থাকতে পারে, তো সেগুলো আপনাদের দেওয়া লাগবে। আর ফাইনালের ক্ষেত্রে একটা অপশন দেওয়া হয়। সো ফাইনালের কোশ্চেন যেটা করা হয়, টোটাল 4টা কোশ্চেন দেওয়া হয়, 4টার মধ্যে 3টা অ্যান্সার করতে হয়। বাট এখানে আমাদের কিছু ম্যান্ডেটরি কোশ্চেন থাকে। ফর এক্সাম্পল, আমার যদি 4টা কোশ্চেন থাকে, কোশ্চেন 1 2 3 4, আমাকে বলতে পারে যে কোশ্চেন 2 ইজ ম্যান্ডেটরি, তার মানে আমাকে কোয়েশ্চেন 2 অ্যান্সার করতেই হবে। বাকি যে 3টা কোয়েশ্চেন আছে 1 3 and 4, এই 3টার মধ্যে যে কোনো 2টা অ্যান্সার করবেন। ঠিক আছে, সো এইভাবেই করা হয়। বাট অপশন দেওয়া এই মানে না যে আমি টপিক স্কিপ করে যাব। এখানে যে অনেকে ভুল ধারণা থাকে, যেহেতু একটা অপশন আছে, আমি একটা চ্যাপ্টার না পড়লেই হয়, ওইটা আসলে আমি অ্যান্সার করবো না। এই কাজটা করিয়েন না, বিকজ আমাদের ফাইনালের কোয়েশ্চেনটা এমনভাবেই ডিজাইন করা হয় সো দ্যাট আপনাদের যেই 3টা কোশ্চেনই অ্যান্সার করেন না কেন, যেই 3টাই টপিক চুজ করেন না কেন, আমাদের সবগুলা টপিকই কভার থাকে। আমাদের একটা কোশ্চেনের মধ্যে
দুইটা বা তিনটা পার্ট থাকে, এ অ্যান্ড বি করে। সো এমনভাবে করা হয় যে পার্ট এটা চ্যাপ্টার 1 থেকে দিল, পার্ট বিটা হচ্ছে কি চ্যাপ্টার 3 থেকে দিল। ঠিক আছে, এভাবে করে মিক্স করে দেওয়া হয়। সো আপনার চারটার মধ্যে যেই তিনটে চুজ করেন না কেন আমার সবগুলো টপিকই অ্যান্সার করা লাগে। সো এই জন্য কোনো টপিক স্কিপ করে যাওয়া যাবে না। ঠিক আছে, সবগুলো টপিকই পড়তে হবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের মিড এন্ড ফাইনাল। আর ফাইনালি আমাদের ল্যাব হচ্ছে কি 20 মার্কস। সো ল্যাবের ব্রেকডাউনটা হচ্ছে কি আপনারা ল্যাবেই পাবেন। আমি জাস্ট হালকা বলে দিই যে ল্যাবে ইউজুয়ালি আমাদের টাস্ক থাকে, রিপোর্ট থাকে, ল্যাব ফাইনাল থাকে অ্যান্ড ল্যাব প্রজেক্ট থাকে। ঠিক আছে, সো টাস্কটা হচ্ছে কি আমাদের ল্যাবের দিন যে এক্সপেরিমেন্টে শেখানো হবে, ওই এক্সপেরিমেন্টে শেখানোর পরে আমাকে একটা বা দুইটা টাস্ক এক্সপেরিমেন্ট সার্কিট বানানো লাগবে। এটা যেহেতু হার্ডওয়্যার ল্যাব, এটা আমাদের হচ্ছে সার্কিট বানানো লাগে। সো এটা হচ্ছে কি আমাদের ওই দিন বসেই করতে হবে। একটা টাইম টাস্ক থাকে, দিয়ে আমাকে 1 ঘন্টা দিল, 50 মিনিট দিল, এই টাইমের মধ্যে আমাকে টাস্কটা সলভ করে দেখাইতে হবে। সো যদি টাইমের মধ্যে সলভ করে দেখান আপনারা ফুল মার্কস পাবেন টাস্কের ক্ষেত্রে। আর যদি দেরি করেন তাহলে আপনাদের ওভাবে কমবে। সো ফুল যদি টাইমের মধ্যে কমপ্লিট করেন তাহলে টাস্কে 3-তে 3 পাবেন। যদি দেরি করেন তাহলে হয়তো 0.5 করে করে আস্তে আস্তে কমবে। এই, আচ্ছা, সো ল্যাব আরেকটা জিনিস বলে দিই, ল্যাবের প্রত্যেকটা জিনিস হচ্ছে কি গ্রুপ ওয়াইজ হয়, এক্সেপ্ট ফর দ্য ফাইনাল এক্সাম। ল্যাবের ফাইনাল এক্সাম বাদে সবগুলি হচ্ছে গ্রুপে হয়। ঠিক আছে, সো গ্রুপে হচ্ছে কি 3 জন 4 জন থাকা যায়। এটা হচ্ছে কি ল্যাব ফ্যাকাল্টি আরো ডিটেলসে বলে দিবে আপনাদের সেকশনের স্টুডেন্টের নাম্বার অনুযায়ী। সো আপনারা প্রথম ল্যাব যেদিন হবে ফার্স্ট ল্যাবে গিয়েই গ্রুপটা ফর্ম করে ফেলবেন। ঠিক আছে, আর যদি আপনাদের চেনা পরিচয় মানুষ থাকে আপনারা 3 জন বা 4 জন করে গ্রুপ আগে থেকে ডিসাইড করে রাখবেন। ল্যাবে গিয়ে যখন স্যার বলবে গ্রুপ ফর্ম করতে আপনারা নাম দিয়ে গ্রুপ ফর্ম করে ফেলবেন। ঠিক আছে, সো আপনাদের ল্যাব টাস্ক, ল্যাব রিপোর্ট এবং ল্যাব প্রজেক্ট এই তিনটা জিনিস হচ্ছে গ্রুপ ওয়াইজ হবে। আর ল্যাবের যে ফাইনাল এক্সাম সেটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল হবে, ওটা একাই দেওয়া লাগবে। সো এই ল্যাবে 20 মার্কসের মধ্যে 3 মার্ক ইউজুয়ালি থাকে হচ্ছে টাস্কে, 4 মার্ক থাকে হচ্ছে কি রিপোর্টে, ফাইনালে থাকে হচ্ছে গিয়ে 10 মার্ক, 10 বা 8 মার্ক থাকে। আর হচ্ছে গিয়ে প্রজেক্ট হচ্ছে গিয়ে 5 মার্ক। ঠিক আছে, সো টাস্ক, রিপোর্ট আর প্রজেক্ট হচ্ছে ইউজুয়ালি যদি গ্রুপ ওয়াইজ হয় এটা আমরা একসাথে কাজ করে ভালো নাম্বার উঠানো সম্ভব। বাট এখানে আমাদের মাই এক্সপিরিয়েন্স আমি যা দেখেছি 260 কোর্সে ল্যাবের ক্ষেত্রে ল্যাব ফাইনালি হচ্ছে কি স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্ট্রাগল করে, এখানেই সবচেয়ে বেশি মার্ক হারায়, বিকজ এটা ইন্ডিভিজুয়াল জিনিস। এটা হচ্ছে কি অনেকে করে না। যেই ইস্যুটা আমি দেখি, সিন্স আমার পুরো ল্যাবটাই হচ্ছে গ্রুপ ওয়াইজ করে, প্রত্যেকটা এক্সপেরিমেন্ট গ্রুপ ওয়াইজ হয়, দেখবেন যে গ্রুপে 4 জন বা 3 জনের মধ্যে শুধু 1 জন বা 2 জন সার্কিট করে বানাচ্ছে, বাকিরা বসে থাকে, বাকিরা কাজ করে না, ওরা এক্সপেরিমেন্ট ঠিক করে অ্যাটেনশন দেয় না। এটা হচ্ছে কি আপনার ল্যাবের টাস্ক হয়তো মার্ক পার পেয়ে যাবেন, বাট ফাইনালের ক্ষেত্রে যখন আমাকে নিজে বানাতে হবে তখন হচ্ছে কি সে পারবে না। ফাইনালে কিন্তু 8 থেকে 10 মার্ক র মার্কসই কাউন্ট হয় ফাইনাল মার্কসে। সো এখানে হচ্ছে কি অনেকেই স্ট্রাগল করে অ্যান্ড মার্কসটা এখানেই হারায় ফেলে। সো আমার সাজেশন হবে প্রত্যেকটা ল্যাবে আপনারা সবাই মিলে কাজ করবেন। ঠিক আছে, 3 জন 4 জন সবাই যেন কাজ করে, বিকজ এটা কিন্তু আপনাদের জাস্ট নলেজটা থাকলে হবে না, আমার কিন্তু হাতে বিল করতে হবে। আমার কিন্তু ওই মোটর এক্সপিরিয়েন্সটা লাগবে, আমাদের আইসি বসানো, ওয়্যার কানেক্ট করা, রাইট, এগুলো কিন্তু টেস্ট করার জন্য আমাদের ওই ফাইন স্কিলসটাও দরকার হবে। ঠিক আছে, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে ল্যাব করার সময় আমার যেন নিজের প্র্যাকটিসটা থাকে। অ্যান্ড আমাদের ইউজুয়ালি 260 ল্যাবগুলো অনেক শর্ট হয়, ছোট ল্যাব হয়, আমাদের ফুল 3 আওয়ার্স ল্যাব লাগে না, ইউজুয়ালি 1.5 আওয়ার্স 2 আওয়ার্সের মধ্যেই ল্যাব কমপ্লিট হয়ে যায়। সো আপনারা যে এক্সট্রা টাইমটা পাবেন অনেক হচ্ছে আগে আগে শেষ করে বের হয়ে যায়, বাট আপনার আমার সাজেশন হবে ওই এক্সট্রা টাইমটাকে ইউজ করে ওই সেম ল্যাব এক্সপেরিমেন্টটা শেষ হওয়ার পরে আপনারা একা একা আবার ওই জিনিসটা বিল করবেন। তাহলে আমাদের প্রত্যেক উইকের যদি একা একা করে আবার নিজেরা করেন তাহলে কিন্তু ওইখানে আমার প্র্যাকটিসটা হয়ে যায়। সো আমাদের ল্যাব ফাইনাল এক্সাম কিন্তু টোটাল 7টা ল্যাব এক্সপেরিমেন্ট হবে, 7টার ফুলটাই কিন্তু সিলেবাসে থাকে, পুরা 7টা টপিকই থাকবে। এখানে থেকে আমার থিওরিটিক্যাল কোশ্চেনও আসতে পারে, থিওরিটিক্যাল কনসেপ্টও আসতে পারে, ল্যাবের টপিকগুলো আসতে পারে ফাইনালের ক্ষেত্রে। সো এর জন্য আমাদের কিন্তু ওই 7টা টপিকের এক্সপিরিয়েন্স আমার লাগবে। এখন যেই জিনিসটা হয় যে ল্যাবের আগে 3টা বা 4টা ল্যাব হয়, ল্যাবের পরে হচ্ছে কি বাকি 3টা হয়। এখন ল্যাবের মিডের আগে মিডের আগে যে সমস্যা ছিল যে মিডের আগে যে আমাদের ইয়াগুলো আছে, ল্যাবের টপিক আছে, অনেকে ভুলে যায় যে মিডের আগে কি কি করছি। সো ওই টপিকগুলো যদি ভুলে যান তাহলে কিন্তু ফাইনালে সমস্যা হবে। সো সেই জন্য আমি যদি ল্যাবের প্রত্যেকটাই ডেইলি ডেইলি আমি প্র্যাকটিস করে ফেলি ল্যাব অনুযায়ী, তাহলে কিন্তু আমাদের ওই ভুলার চান্সটা কম থাকে, বিকজ আপনি নিজে ওই জিনিসটা করছেন। ঠিক আছে, আর ফাইনালে আগেও কিছু টাইম থাকে সো প্র্যাকটিস করার জন্য, বাট এটা হচ্ছে আমাদের স্লটের অ্যাভেলেবিলিটি থাকার অনুযায়ী ডিপেন্ড করে। ঠিক আছে, সো যেটা বললাম ল্যাবের আমার একটাই সাজেশন থাকবে যে একা একা যেহেতু ফাইনাল এক্সাম দেওয়া লাগবে এখান থেকে আমি ফার্স্ট থেকেই অ্যাটেনশন পে করবেন। আর হচ্ছে গিয়ে ল্যাব এক্সপেরিমেন্টগুলো নিজে নিজে সলভ করবেন। হ্যাঁ, একসাথে করার পরে যখন টাইম শেষ হয়ে যাবে তখন হচ্ছে কি আপনাদের
একে একে আবার ওই জিনিসটা বিল করবেন, তাহলে আমাদের প্রত্যেক উইকে ওই প্র্যাকটিসটা থেকে যাবে। ঠিক আছে? আর রিপোর্টের কাজ ডিটেলসে বলে দিবে ফ্যাকাল্টি। আর হচ্ছে গিয়ে প্রজেক্ট একটা টপিক আমাদের লিস্ট দেওয়া থাকে, ওখান থেকে একটা চুজ করে আমাদের প্রজেক্ট বানানো লাগে। তো সেগুলো পরে মিডের পরেই আপনারা আস্তে আস্তে জানবেন। তাহলে এই ছিল আমাদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন। সো এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন নাই, ভালো। আচ্ছা, তো সিলেবাসটা এখানে দেখাই দিই। সো সিলেবাস আমাদের টোটাল 10টা লেকচার। সো মিডের লেকচার হচ্ছে গিয়ে লেকচার 1 থেকে 5, আর মিডের পর হচ্ছে গিয়ে লেকচার 6 থেকে 10। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখার ব্যাপার, লেকচার 6 যেটা, এটা উই উইল ট্রাই টু কভার ইট বিফোর দ্য মিড টার্ম। আমার মিড টার্মের আগেই লেকচার 6টা কভার করব, বাট এটা আমাদের মিডে থাকবে না। এটা ফাইনালের টপিক, বাট আমরা ক্লাসটা করব মিডের আগে। ঠিক আছে? আর যদি আমাদের টাইম পারমিট করে আমি লেকচার 6টা মিডের আগে কভার করব, বাট এটার পরীক্ষার কোশ্চেনগুলো আসবে হচ্ছে গিয়ে ফাইনালের ক্ষেত্রে। সো লেকচার 1 থেকে 5 মিডে, 6 থেকে 10 ফাইনালে। ঠিক আছে? যেটা বলেছিলাম যে আমাদের কোনো টপিকই মিস করা যাবে না, প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট অ্যান্ড সবগুলো থেকেই কোশ্চেন আসে। ঠিক আছে? আরেকটা জিনিস, লেকচার 5 যেটা আছে কে ম্যাপ, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর মিড টার্ম। মিড টার্মে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় একটা সিনারিও বেস প্রবলেম আসে কে ম্যাপ থেকে। সো এই ক্লাসটা যখন আমি পড়াবো, কোনো কেউ যেন মিস না করে, বিকজ এটা মিস করলে কিন্তু আমাদের মিড টার্মের বেসিকলি অর্ধেক মার্ক বা হাফ, মানে 1/3 মার্ক কিন্তু এখানেই গন। ঠিক আছে? সো কে ম্যাপের মার্কসটা হচ্ছে গিয়ে ক্লাসটা মিস করে না, ক্লে ম্যাপে হচ্ছে 2-3টা ক্লাস লাগবে। সো এটা হচ্ছে কি কেউ মিস করবেন না। আচ্ছা, আরেকটা জিনিস, কে ম্যাপের কনসেপ্ট কিন্তু আমাদের ফাইনালেও লাগবে। ঠিক আছে? আমাদের মিডিয়ার অনেকগুলো টপিক হচ্ছে, যেমন বুলিয়ান অ্যালজেব্রার টপিক, লজিক গেটের টপিক আর কে ম্যাপের টপিক, এগুলো আমাদের ফাইনালেও আবার লাগবে। ঠিক আছে? সো মিডিয়ার এই কে ম্যাপটা আমাদের মিডিয়াও অনেক বড় কোশ্চেন আসে, প্লাস এটা আমাদের ফাইনালের কিছু কিছু টপিকেও আমাদের প্রয়োজন হবে। সো সেই জন্য আমাদের কে ম্যাপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকটা মিস করা যাবেই না, আর এটা ভালো করে শিখতে হবে। আর যেটা ফার্স্টে বলেছিলাম, আমাদের মিডের টপিকগুলো হচ্ছে গিয়ে আমাদের ম্যাথমেটিক্স পার্ট বেশি, এখানে আমাদের সাবট্রাকশন অ্যাডিশন ক্যালকুলেশন কাজ বেশি আছে। আর মিডের পরে যে টপিকগুলো, সেগুলো হচ্ছে গিয়ে ড্রয়িং হেভি কোর্স। ঠিক আছে? সো এই চ্যাপ্টারগুলোতে আমাদের অনেক কিছু ডায়াগ্রামস ড্র করতে হবে, সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে। ঠিক আছে? সেগুলো হচ্ছে কি আমাদের ডিজাইন হেভি, এগুলো হচ্ছে আমাদের ম্যাথ হেভি। ঠিক আছে? সো ওইভাবে প্রিপারেশনটা রাখবেন। সো যেটা বলেছিলাম, আমাদের যে প্র্যাকটিস শিটটা দেখাইছিলাম, ওই প্র্যাকটিস শিটটা রেগুলারলি সলভ করবেন, তাহলে আমাদের একটা ভালো হয়ে যাবে, আইডিয়া এসে পড়বে যে আমাদের কোশ্চেন কিরকম আসে, বা কোশ্চেন যেভাবে আসুক কেন আমি যেন সলভ করতে পারি। আচ্ছা, তাহলে পেলাম আমাদের সব কোর্সের ডিটেলস। এটা নিয়ে কারো কোশ্চেন আছে? ওকে। সো এখানে আমাদের সেন্ট্রাল ওয়েবসাইট যেটা বললাম, এখানে হচ্ছে কি আমাদের সব কিছু দেওয়া আছে, প্লাস এখানে আমি আলাদা করেও জিনিসটা পাবেন, কোর্স আউটলাইন এখানে পেয়ে যাবেন, আমাদের এখানে লিঙ্ক দেওয়া আছে। সো আমাদের কোর্স আউটকাম যেগুলো আছে, সো এখানে আপনাদের কোর্সের সব কিছু দেওয়া আছে, সিওপিও, আমাদের টেক্সট বুক কী কী লাগবে সেখানে সব দেওয়া আছে। আচ্ছা, সেকেন্ডলি আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। সো মার্কস ডিস্ট্রিবিউশন একটু আগে যেটা দেখলেন, এখানে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি আলাদাভাবে এখানেও দিয়ে দিছি। সেটা হচ্ছে একই ফাইলটাই এখানেই দেওয়া আছে। সো এখান থেকেও দেখতে পারবেন। তারপর টেক্সট বুক, আমাদের টেক্সট বুক যেটা লাগবে, টেক্সট বুকটা হচ্ছে এখানে দেওয়া আছে লিঙ্ক, সেখানে 2টা বই আছে। সো যে কোনো একটা ফলো করলেই পারবেন। এরপরে আমাদের স্লাইডের লিঙ্ক, যে আমাদের এখানে স্লাইডগুলোও এখানে দেওয়া আছে। এখানে আমাদের টোটাল 10টা লেকচার আছে, সো 10টা লেকচারই এখানে আমাদের স্লাইড দেওয়া আছে। ঠিক আছে? অ্যান্ড প্র্যাকটিস শিট একটু আগে যেটা দেখালাম, এখানেও প্র্যাকটিস শিটটাও আলাদা করে দিয়ে দিছি। সেখানেও প্র্যাকটিস শিটে ক্লিক করলে প্র্যাকটিস শিটে নিয়ে যাবে, এখানে টপিক ওয়াইজ প্রবলেমগুলো আছে। ঠিক আছে? সো ওয়েবসাইটেও এগুলো সব দেওয়া আছে, আর ওয়েবসাইট ইন্ডিভিজুয়াল যেগুলো আছে ওগুলো আমি ইন্ডিভিজুয়াল আলাদা করেও লিখে দিছি। সো যেটা আপনাদের সুবিধা হয় ওভাবেই অ্যাক্সেস করবেন। আর ফাইনালি এখানে একটা রেকর্ডিংয়ের ফোল্ডার আছে। সো আমাদের থ্রু আউট দ্য সেমিস্টার যতগুলো অনলাইন ক্লাস নিব, ইনক্লুডিং দিস ক্লাস, আমি ওই রেকর্ডিংগুলো হচ্ছে কি এই ফোল্ডারে আমি আপলোড করে দিব। ঠিক আছে? এখান থেকে যদি কারো লাগে এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে? আর এখানে হচ্ছে আমাদের থাকবে, আমাদের কুইজ আর অ্যাসাইনমেন্ট যেগুলো নিব সেগুলো সলিউশনটা আমি এখানে আস্তে আস্তে আপলোড করে দিব। সো সেকশন 17-এ কুইজ ফোল্ডার থাকবে, সেকশন 18-এ থাকবে, আর অ্যাসাইনমেন্ট দুইটা সেকশনে সেমই দিই। সো ওদেরও হচ্ছে কি এখানে অ্যাসাইনমেন্টের সলিউশনটা আমি আস্তে আস্তে এখানে দিয়ে দিব। সো আপনাদের সবগুলো টপিকই এখানে কভার থাকবে, সব জিনিসপত্র রিসোর্সেস এখান থেকেই পেয়ে যাবেন, যা যা লাগে। এটা আমি স্ল্যাকে আমি আজকে আজকে বা কালকের মধ্যে আমি এটা দিয়ে দিব। আচ্ছা, তো এই ছিল আমাদের রিসোর্সেস ট্যাব, এখানে সব কিছু পেয়ে যাবেন। এরপর এসে আমাদের লেকচার প্ল্যানে।
সো 17 সেকশন যাদের আছে এটা ফলো করবেন, সেকশন 18 যারা তারা এটা ফলো করবেন। ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে কি 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 টপিক পড়াবো সেগুলো আমি এখানে একটা ডিটেলসে ট্র্যাক রাখবো। যেরকম আজকে হচ্ছে কি লেকচার 0, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনগুলো। সেগুলো যখন শেষ হয়ে যাবে আমি এখানে টিক মার্ক দিলে এটা হচ্ছে মার্ক হয়ে যাবে দিস ইজ কমপ্লিট। ঠিক আছে, এরপর যখন লেকচার 1 শুরু করব, লেকচার 1-এ আমাদের এইগুলো জিনিস পড়ানো হবে। ঠিক আছে, এগুলো আমাদের পড়তে হবে বা এগুলো আমাকে কভার করতে হবে। সো ধরেন আমি হচ্ছে কি আজকে এতটুকু কভার করলাম, তাহলে আমি কি করবো, আমি এই টপিকগুলো মার্ক করে দিব। তাহলে এগুলো গ্রিন থাকবে যে আমি হচ্ছে কি আজকের ক্লাসে এই জিনিসগুলো কভার করা হয়েছে। সো বাসায় গিয়ে আমি এগুলা পড়ে নিব। ঠিক আছে, এরপরে নেক্সট ক্লাসে কি পড়ানো হবে সেগুলো হচ্ছে পরের টপগুলো দেখলেই বুঝে যাবেন। সো এইভাবে করে আমি হচ্ছে কি একটা ট্র্যাকার হিসেবে রাখছি। সো আপনাদের হচ্ছে কি প্রত্যেক ক্লাসে পরপর আমরা ট্র্যাক রাখবেন যে আমি কতটুকু পড়ানো হয়েছে, নেক্সট ক্লাসে কি কি পড়ানো হবে। ঠিক আছে, এখানে আমি ইয়েগুলো বসাই নি, এখনো ডেটগুলো বসাই নি, ডেটগুলো আমি বসাই দিব যে কোন দিন কি কি টপিক পড়ানো হয়েছে। ঠিক আছে, ওই অনুযায়ী আমি এখানে লেকচারগুলো ফলো করা হবে। আর এখানে কিন্তু আমি স্লাইডের লিঙ্কটাও ইন্টিগ্রেট করে দিছি। তো এখানে আপনাদের স্লাইডের লিঙ্কটা এখান থেকে ক্লিক করলেও পেয়ে যাবেন। ঠিক আছে, তো স্লাইড এখানেও দেওয়া আছে, প্লাস এখানে আমাদের এখানেও দেওয়া আছে। সো ইটস আপ টু ইউ কিভাবে আপনারা অ্যাক্সেস করবেন। আর এখানে আমাদের হচ্ছে মিড টার্ম 30 মার্চ থেকে 7 এপ্রিল আসছে, সেখানে আমাদের ক্লাস হবে না। আর এরপরে আমাদের ফাইনালের টপিকগুলো এখান থেকে আসতেছে। দেন ফাইনালের পর আমাদের ফাইনাল হচ্ছে কি 13 মে থেকে 20 মে। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে ডেটগুলা ফিক্স না, এটা হচ্ছে গিয়ে 19-20 হতে পারে। সো ওগুলো আমি এখনো সেট করিনি, এটা আস্তে আস্তে সেট করে দিব। আর লেকচার 6 যেটা বলেছিলাম, এটা আমি মিডের আগেই ক্লাসটা করানো হবে, বাট এটার সিলেবাস হচ্ছে কি ফাইনালের সাথে, মিডে না। মিড হচ্ছে কি আমাদের লেকচার 1 2 3 4 5, এই 5 পর্যন্ত হচ্ছে মিড। ঠিক আছে, আর 6 থেকে 10 হচ্ছে গিয়ে ফাইনাল। সো এইভাবে করে আমি ট্র্যাকিংটা রাখবো, সো দ্যাট আপনারা হচ্ছে গিয়ে আস্তে আস্তে দেখতে পারেন যে আমি কতটুকু পড়ানো হয়েছে বা কতটুকু পড়ানো বাকি। আর যেহেতু বলেছিলাম কুইজের ক্ষেত্রে, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কুইজ দুটো হবে, অ্যাসাইনমেন্ট দুটো হবে বিফোর মিড, আর আফটার মিডও দুটো দুটো করে হবে, টোটাল 4টা। সো 4টা কুইজ, 4টা অ্যাসাইনমেন্ট, সবগুলোই হচ্ছে কি আমাদের মিডের আগে 2টা, মিডের পরে 2টা। সো লেকচার 1 আর 2 কমপ্লিট হওয়ার পরে আমি ফার্স্ট কুইজ নিব। লেকচার 3 4 কমপ্লিট হওয়ার পর আমি হচ্ছে গিয়ে কুইজ 2 নিব। ঠিক আছে, লেকচার 1 2 এর উপরে কুইজ 1, লেকচার 3 and 4 এর উপরে কুইজ 2। ঠিক আছে, সিমিলারলি অ্যাসাইনমেন্ট 1টাও সেম টপিক, লেকচার 1 2 এর উপরে অ্যাসাইনমেন্ট 1, লেকচার 3 4 এর উপরে অ্যাসাইনমেন্ট 2। লেকচার 5 যেহেতু আমাদের একদম মিডের আগে আগে পড়ানো হয়, এটার মধ্যে আমি কুইজও নেই না, অ্যাসাইনমেন্টে আমি আনগ্রেডেড প্রবলেম দিই, সো দ্যাট এটার জন্য প্র্যাকটিস থাকে। বিকজ মিডে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এইটাই। ঠিক আছে, সো এটা যে আমি অ্যাসাইনমেন্টে প্রবলেম দিয়ে দিই আনগ্রেডেড হিসাবে, সো সেটা যেন প্র্যাকটিস থাকে। ঠিক আছে, আর কুইজ 3 কুইজ 4 যেটা বললাম মিডের পরে, অ্যাসাইনমেন্ট 3 অ্যাসাইনমেন্ট 4 মিডের পরে। ঠিক আছে, সো ওগুলো মিডের পরেই আমি বলে দেবো কোনটার উপরে হবে। সো ফর মিড পর্যন্ত জানলেই ইনাফ। ঠিক আছে, সো যারা লেকচার যে সেকশন 18-এর আছে তারা এটা ফলো করবেন, যারা সেকশন 17 আছে তারা এটা ফলো করবেন। ঠিক আছে, বিকজ অনেক সময় হয় একটা সেকশন আগে থাকে একটা সেকশন পিছিয়ে থাকে, এরকম হয়। সো কোন সেকশন কতটুকু পড়ানো হয়েছে এখান থেকে আপনারা চেক করতে পারবেন। ঠিক আছে, সো এই পুরো এন্টায়ার শিটটাই আমি স্ল্যাকে দিয়ে দিব, তাহলে এই একটা সিট থেকেই আপনাদের সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, সো এটা আপনারা সেভ করে রাখবেন, সো দ্যাট আপনাদের প্রত্যেকটা সেমিস্টারে, সরি থ্রু আউট দ্য সেমিস্টারে আপনারা এটা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারেন। আর রেগুলারলি মার্কশিটে চেক করবেন কুইজের মার্কস, অ্যাসাইনমেন্টের মার্কসগুলো আপডেট হচ্ছে কিনা। আর আপনাদের স্লাইডের লিঙ্ক প্র্যাকটিস শিট তো এখানেই দেওয়া আছে, সো এখান থেকে আপনারা পড়ে নেবেন। সো ফার যা যা বললাম এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা, সো যেহেতু কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাসটা শুরু করি। সো লেকচার 0 যেটা যে আমাদের লেকচার 0 হচ্ছে বেসিক্যালি যা যা বললাম আর কি, যা আমাদের এই টপিকগুলো পড়বো। আমাদের 2টা টেক্সট বুক আছে, টেক্সট বুকের লিঙ্ক আমি অলরেডি দেখালাম। আর মার্কস ডিস্ট্রিবিউশনটাও বলে দিলাম কি কি আছে না আছে। অ্যাটেন্ডেন্সে 5 মার্ক, কুইজ 15, অ্যাসাইনমেন্টে 5, মিড 25, ফাইনাল 30, ল্যাব 20 মার্ক। ঠিক আছে, আর ফাইনালি এখানে কিছু জিনিস মনে রাখবেন, আমার থিওরিতে 70% অ্যাটেন্ডেন্স রাখতে হবে, ল্যাবে 90%। আর এই কোর্সে কিন্তু কোনো বোনাস মার্ক নাই, এটা আগে এখনই বলে দিচ্ছি ফার্স্ট ক্লাস থেকে মাথায় রাখবেন, এখানে কোনো বোনাস কোশ্চেন দেওয়া হয় না, বোনাস অ্যাসাইনমেন্ট নাই, বোনাস কুইজ নাই, কিচ্ছু নাই। অ্যান্ড দিস ইজ ট্রু ফর এভরি সিঙ্গেল সেকশন। আমাদের 260 যতগুলো সেকশন আছে সবগুলো সেকশন একইভাবেই আগাবে, প্রত্যেকটা সেকশনে কোনো এক্সট্রা বোনাস মার্ক দেওয়া হবে না। প্রত্যেকটা সেকশনে হচ্ছে কি আমাদের 4টা করে কুইজ, 4টা করে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, দিস ইজ কনসিস্টেন্ট ফর এভরি সিঙ্গেল সেকশন। সো আমি এটা কোনো সিঙ্গেল সেকশন ডিসিশন নিবে না।
ঠিক আছে? যদি কোনো বোনাস দেওয়া হয় তাহলে সবাই পাবে, বোনাস না থাকলে কেউই পাবে না। ঠিক আছে? সো এটা সেন্ট্রালি আমাদের কোর্সটা রান করা হয়, সব সেকশনে একই রুলই ফলো করবে। ঠিক আছে? সো বোনাস কোনো মার্ক নাই, এই কোর্সটা এমনি অনেক রিলেটিভলি মিডের আগে ইজি আছে, মিডের পরেও ইজি যদি আপনারা ক্লাস ঠিক মতো করে থাকেন। সো যদি রেগুলারলি প্র্যাকটিস করেন, রেগুলারলি ক্লাসে আসেন, তাহলে কিন্তু এই কোর্সে ভালো করা সম্ভব। আর এখানে কিন্তু আপনার অ্যাটেন্ডেন্সই 5 মার্ক পাচ্ছেন। সো অ্যাটেন্ডেন্সটার ক্লাসে যদি আসেন তাহলে এই 5 মার্ক কিন্তু এমনি এমনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই ছিল আমাদের লেকচার 0, বেসিক্যালি কোর্স ইনফরমেশন দেওয়া। সো আমাদের বেসিক্যালি লেকচার 1 থেকেই পড়া শুরু। আচ্ছা, সো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। সো ফার্স্ট যে লেকচারটা আছে, লেকচার 1টা হচ্ছে বেসিক্যালি আমাদের নাম্বার সিস্টেম বেসিক আর কিছু সিম্পল ক্যালকুলেশন নিয়ে কাজ করে। সো এই লেকচারে আমরা কি কি শিখবো, এই লেকচারে বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন বা অন্য অন্য নাম্বার সিস্টেম যেগুলো আছে। আমাদের নাম্বার সিস্টেম আমরা যে রিয়েল লাইফে ইউজ করি সেটা হচ্ছে কি ডেসিমাল নাম্বার সিস্টেম, রাইট? 0 থেকে 9 ডিজিটটা আছে, এটা হচ্ছে আমরা রিয়েল লাইফে ইউজ করি। আর কম্পিউটার তো আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম বুঝে না, সে তো আমার বাইনারিতে কাজ করে, রাইট? বাইনারি সিস্টেমে হচ্ছে শুধু দুইটা নাম্বারই থাকে, 0 এবং 1, রাইট? সো এই যে ডেসিমাল থেকে বাইনারিতে আমাদের যাওয়া লাগবে বা বাইনারি থেকে ডেসিমাল আসা লাগবে, তো এই কনভার্সনটা কিভাবে হয় সেগুলো আমরা দেখব। মোর অফ মোর ওভার আমাদের বাইনারি ছাড়াও অন্য অন্য নাম্বার সিস্টেম থাকে, যেরকম অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল, রাইট? অ্যান্ড এর বাদেও আরও কিছু কিছু নাম্বার সিস্টেম আছে, সেগুলো আমরা দেখব। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার সিস্টেম, সে সবগুলি আমরা পরিচয় হব। প্লাস আমরা কিভাবে ডেসিমাল থেকে একটা ডিফারেন্ট নাম্বার সিস্টেমে কনভার্ট করি সেই কনভার্সন দেখব। প্লাস একটা ডিফারেন্ট নাম্বার সিস্টেম থেকে ডেসিমাল ব্যাক কিভাবে কনভার্ট করে সেটাও আমরা দেখব। ঠিক আছে? সো বেসিক্যালি বেজ আর থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বেজ আর। সো এই কনভার্সনগুলো আমরা দেখব। অ্যান্ড কনভার্সন দেখার পরে আমাদের হচ্ছে কি কিছু ক্যালকুলেশন দেব। ক্যালকুলেশন বেসিক্যালি আমরা বুঝি 4 ধরনের বেসিক ক্যালকুলেশন, যেরকম অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। ঠিক আছে? এই 4টা সিম্পল অপারেশন ডিফারেন্ট বেসিক কীভাবে হয় সেটা দেখব। ডেসিমালে তো আমরা এই জিনিসগুলো পারি, আর বাইনারি বাইনারি অ্যাডিশন কীভাবে করে, বাইনারি বাইনারি মাল্টিপ্লিকেশন কীভাবে করে, রাইট? বা যে কোনো একটা নাম্বার সিস্টেম দিয়ে বলো যে এই নাম্বার সিস্টেমে তুমি অ্যাডিশন করে দেখাও, সাবট্রাকশন করে দেখাও, মাল্টিপ্লিকেশন করো অথবা ডিভিশন করো। তো সেগুলোই আমি হচ্ছে কি এই ফার্স্ট লেকচারে কমপ্লিট করব। লেকচার 2 হচ্ছে কি বেসিক্যালি আমাদের আরও কিছু নাম্বার সিস্টেম দেখব। আর এখানে মেইন যে পার্টটা এটা হচ্ছে আমাদের সাইন্ড নাম্বার দেখব। লেকচার 1 আমরা কোনো সাইন নিয়ে কাজ করব না, যেটা পজিটিভ নাম্বার বা নেগেটিভ নাম্বার। ঠিক আছে? লেকচার 2তে হচ্ছে আমরা সাইন নিয়ে কাজ করবো, যেটা পজিটিভ নেগেটিভ আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করি, রাইট? আমাদের জানি যে একটা ছোট নাম্বার থেকে বড় নাম্বার মাইনাস করতে গেলে আমাদের নেগেটিভ রেজাল্ট আসে। সো এই নেগেটিভ রেজাল্ট আমি কীভাবে রিপ্রেজেন্ট করব, তো সেগুলো আমরা লেকচার 2তে গিয়ে দেখব। ঠিক আছে? এই সো এখানে আমরা আগে আসি। সো এখান থেকে ফার্স্টে আমাকে বলা হইলো যে অ্যানালগ আর ডিজিটালের ডিফারেন্সটা কি। সো আমাদের যে ডিজিটাল লজিক ডিজাইন যে কোর্সটা, এই কোর্সটা মেনলি কি নিয়ে ডিল করে, এটা ডিল করে আমাদের ডিজিটাল সিস্টেমস নিয়ে, রাইট? আমাদের রিয়েল লাইফে তো সবগুলো প্রবলেম অ্যানালগ হয়, রাইট? বাট আমাদের তো অ্যানালগ প্রবলেমগুলো কিন্তু আমাদের হিউম্যানসরা ফাস্ট ইনাফ সলভ করতে পারে না। বাট কম্পিউটার আমরা জানি, কম্পিউটার হচ্ছে অনেক ফাস্ট ক্যালকুলেশন করতে পারে, ওরা হচ্ছে ফাস্ট প্রসেসিং করতে পারে। সো আমরা যে কাজটা করি, আমাদের যে রিয়েল লাইফ অ্যানালগ ডেটাগুলো আছে, ওই অ্যানালগ ডেটাগুলোকে আমরা একটা ডিজিটালে কনভার্ট করি। দেন ডিজিটালে কনভার্ট করে ওই ডিজিটাল ডেটা তখন কম্পিউটার প্রসেসিং করে। প্রসেসিং করার পরে যখন সে তার কাজ শেষ করে, ওই ডিজিটাল ডেটা ব্যাক টু অ্যানালগ সে কনভার্ট করে দেয়, সো দ্যাট উই হিউম্যানস ক্যান আন্ডারস্ট্যান্ড। এখন কম্পিউটার অ্যানালগ বুঝে না, হিউম্যানসরা ডিজিটাল বুঝে না। সো এই যে গ্যাপটা ফিল আপ করার জন্য এই কনভার্সনটা লাগে, যে আমরা অ্যানালগটাকে ডিজিটাল কনভার্ট করি, কনভার্ট করে কম্পিউটারকে দিয়ে দিই, কম্পিউটার সেটা কাজ করে রেজাল্ট দেয়। ওই রেজাল্ট কিন্তু ডিজিটালে দেয়, যেটা আমরা বুঝি না। সো ওই ডিজিটালের রেজাল্টটাকে আবার ব্যাক টু অ্যানালগ কনভার্ট করে আমরা হচ্ছে কি সেটাকে ইন্টারপ্রেট করি। ঠিক আছে? সো এই যে ফুল ওয়ার্কফ্লোটা, এটাই হচ্ছে আমাদের ডিজিটাল সিস্টেম ডিজাইন। সো আমাদের এমন সিস্টেম ডিজাইন করা, এমন ডিভাইসেস ইউজ করা, সে যেন এই আমাদের কনভার্সনটা করে করে আমাদের একটা রেজাল্ট দিতে পারে। ঠিক আছে? সো অ্যানালগ ডেটা কিরকম হতে পারে, যেরকম স্পিড হতে পারে, টেম্পারেচার, হিউমিডিটি, রাইট? এগুলো তো আমাদের অ্যানালগ বা ফিজিক্যাল কোয়ান্টিটি। সো ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো থেকে আমাদের সেন্সার নিয়ে আমরা যেরকম ডেটা কালেক্ট করি, ডেটাগুলো নিয়ে ওই অ্যানালগ থেকে আমার ডিজিটালে কনভার্ট করা হয়। অ্যানালগ ইউজুয়ালি কি হয়, আমাদের হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ডেটা হয়, রাইট? আর ডিজিটাল কিন্তু আমাদের কন্টিনিউয়াস ডেটা হয় না। ইউজুয়ালি আমাদের ডিজিটালে যেহেতু বাইনারিতে কাজ করি, ইউজুয়ালি দুইটা ডেটা হয়, 0 এবং 1। সো ওই কন্টিনিউয়াস ডেটাকে 0 and 1-এর মধ্যে কিভাবে কনভার্সন করা হয়, ওগুলোই হচ্ছে কি আমরা ডিজিটাল সিস্টেমে দেখি। বুঝা গেল? আচ্ছা, সো
এখানে জাস্ট কিছু ডেফিনেশনস দেওয়া আছে। সো ডিজিটাল সিস্টেম বেসিক্যালি হচ্ছে কি এমন কম্বিনেশন অফ ডিভাইসেস দ্যাট ক্যান ম্যানিপুলেট ফিজিক্যাল কোয়ান্টিটি, একটু আগে যেটা বললাম যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে ম্যানিপুলেট করা, সো দ্যাট উই ক্যান রিপ্রেজেন্ট দেম ইন ডিজিটাল ফর্ম। ওই ফিজিক্যাল কোয়ান্টিটিকে কাজ করে তারা হচ্ছে কি ডিজিটালে নিয়ে যাবে। সো এই কাজটাই হচ্ছে কি একটা ডিজিটাল সিস্টেমের কাজ। ওকে, সো এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলা আছে যে ডিজিটালের কেন এই কাজটা করি, ডিজিটালে করাটার সুবিধাটা কি। বিকজ এটা হচ্ছে কি আমাদের প্রিসিশন বা অ্যাকুরেসি হায়ার, বিকজ কম্পিউটার খুবই প্রিসাইজ ক্যালকুলেশন করতে পারে, রাইট। এদের হচ্ছে কি স্পিড অনেক হাই, রাইট, আমাদের হিউম্যানস থেকে কম্পিউটার আরো ফাস্ট কাজ করতে পারে, সেই জন্য আমাদের স্পিড হায়ার। প্লাস আমাদের এগুলো হচ্ছে কি ইনফরমেশন স্টোর করার জন্য স্টোরেজ কম লাগে। কেন স্টোরেজ কম লাগে? বিকজ অ্যানালগে কিন্তু কন্টিনিউয়াস ডেটা, অনেকগুলো পয়েন্ট অফ ডেটা আমাকে সেভ করতে হয়, বা ডিজিটালে কিন্তু আমাদের দুইটা পয়েন্ট সেভ করতে হয়, 0 এবং 1, রাইট। সো আমাদের কিন্তু কম পরিমাণে ডেটা সেভ করা লাগে, সেই জন্য আমাদের স্টোরেজও কম লাগে। ঠিক আছে, এরপরে আমাদের আরো কিছু কিছু আছে, ইজিয়ার টু ডিজাইন, তারপর ইকোনমিক্যাল। সো এগুলো হচ্ছে কি আস্তে আস্তে স্কেল হিসাবে এটা হচ্ছে কি আমাদের ইকোনমিক্যাল হয়, রাইট। আর বাট লিমিটেশন একটাই বড় লিমিটেশন, যেটা হচ্ছে কি আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যা যা আমাদের ডেটা বা প্রবলেমগুলো আছে সবগুলো হচ্ছে কি অ্যানালগ ডেটা হয়, আর অ্যানালগ ডেটা তো আমার কম্পিউটার কাজ করে না, সো আমাকে ওই অ্যানালগ থেকে আগে ডিজিটালে কনভার্ট করা লাগে। এটা হচ্ছে আমাদের লিমিটেশন। বাট অ্যাডভান্টেজ অনেকগুলো আছে, সেগুলোর জন্যই আমরা হচ্ছে কি ডিজিটাল সিস্টেম ব্যবহার করি, সো দ্যাট উই ক্যান ইউটিলাইজ দিস অ্যাডভান্টেজেস। বুঝলাম। সো যে এখানে বলা আছে কিভাবে লিমিটেশনটাকে ওভারকাম করি, ওই অ্যানালগ থেকে আগে ডিজিটাল নেই, দেন ডিজিটালটাকে কম্পিউটার প্রসেসিং করে, করার পরে ওই ডিজিটাল ডেটাটাকে আবার ফাইনালি অ্যানালগে কনভার্ট ব্যাক করে, সো দ্যাট আমরা ওই অ্যানালগটাকে ইন্টারপ্রেট করে বুঝতে পারি যে এটা কী করলো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ওয়ার্কফ্লোটা। তো ডিজিটাল লজিক হচ্ছে গিয়ে, সো এখানে আমি একটু আগে দেখলাম যে ডিজিটাল সিস্টেম হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে ডিজিটাল নিয়ে আসে, আর ডিজিটাল লজিক হচ্ছে কি কিভাবে আমরা এই জিনিসটা করব, রাইট, যে হাউ উইল উই ডিজাইন দ্যাট সিস্টেম। ওই ডিজাইনিং পার্টটি হচ্ছে কি আমাদের মেইনলি পড়া শিখতে হবে, যে কিভাবে আমি এমন একটা সিস্টেম ডিজাইন করব যেন এই জিনিসটাকে সে হচ্ছে কি ডিজিটাল নিয়ে যায়। ফর এক্সাম্পল আমাদের ট্রাফিক লাইট ম্যানেজমেন্ট, রাইট, আমি ট্রাফিক লাইটটাকে কিভাবে এই রিয়েল লাইফ প্রবলেমটা আমি ডিজিটালি রিপ্রেজেন্ট করতে পারি, এমনভাবে কিভাবে আমি বাইনারিতে নিয়ে সেটাকে আমি রিপ্রেজেন্ট করব যে আমার রেড গ্রিন ইয়েলো লাইট দিয়ে এই এই জিনিসগুলো কাজ করে। তো সেগুলি হচ্ছে আমাদের লজিক পার্টটা, ওই লজিক পার্টটাই আমরা আস্তে আস্তে শিখবো। সো লজিকের বেসিক পার্টটা আমরা মিডের আগে শিখি, দেন ওইগুলোকে ইউজ করে রিয়েল লাইফ প্রবলেম কীভাবে ডিজাইন করা হয় সেগুলো আমি মিডের পরে আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, এটাই। সো পুরো কোর্সটাই হচ্ছে কি আমাদের প্রবলেম সলভিং কোর্স। সো যেটা বললাম যে আমাদের প্র্যাকটিস করতে হবে, এই কোর্সটা কিন্তু অনেক প্র্যাকটিস হেভি কোর্স, প্র্যাকটিস না করলে সলভ করতে পারবে না। এখানে আমাদের কোনো থিওরিটিক্যাল ডেফিনিশন এসব আসে না, আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কি ম্যাথমেটিক্স অ্যান্ড ডিজাইনিং, ড্রয়িং, সার্কিট, ক্যালকুলেশন, ট্রুথ টেবিল, এগুলোই আমাদের আসে। ঠিক আছে, ওকে। সো আমাদের হচ্ছে কি ফার্স্ট জিনিসে যেটা পড়তে যাচ্ছি সে হচ্ছে নাম্বার সিস্টেম। যেটা বলেছিলাম আমাদের রিয়েল লাইফে আমরা হচ্ছে কি ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে অভ্যস্ত, রাইট, যে আমাদের টোটাল 10টা ডিজিট আছে 0 থেকে 9 পর্যন্ত। এগুলো হচ্ছে আমরা হিউম্যানসরা ইউজ করি এভরিডে লাইফে, রাইট। বাট আমাদের কম্পিউটার কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করে না, বিকজ হি ইট ক্যান অনলি আন্ডারস্ট্যান্ড 0 and 1। ওই নাম্বার সিস্টেমকে হচ্ছে কি আমরা বাইনারি নাম্বার সিস্টেম বলি। বাইনারিতে থাকেই দুইটা ডিজিট, 0 and 1। সো এই 0 and 1 অনেক কিছু মিন করা যায়, যে আমি 0 বলতে পারি 0 মানে অন, 1 মানে অফ, বলতে পারি 0 মানে ফলস, 1 মানে ট্রু, রাইট, 0 মানে ইয়াস, 1 মানে নো, রাইট। এভাবে করে অনেক বাইনারি ডিসিশন দেওয়া যায়, ইয়াস, নো, ট্রু, ফলস, অন, অফ, রাইট। সো এভাবে করে আমাদের দুইটা ডিসিশন বাইনারিতে কাজ করে। এখন আমাদের নাম্বার সিস্টেম যেরকম আমরা শিখছি যে এটা হচ্ছে কি আমাদের ডিজিটের উপর ডিপেন্ড করে যে কতগুলো ডিজিট আছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি আগে ডেসিমাল নিয়ে দেখাই, যে আমাদের ডেসিমালের ক্ষেত্রে আমরা জানি আমাদের ডেসিমালের টোটাল 10টা ডিজিট হয় 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, এখন আমি যদি অ্যাট আ টাইম শুধু একটা ডিজিট নিয়ে কাজ করি, তাহলে আমাদের টোটাল পসিবল কম্বিনেশন আসে 10টা, রাইট। যদি আমি একটা করে নিই তাহলে 0 থেকে 9 10টা হয়। বাট আমি একই সেম টাইমে যদি আমি দুইটা করে ডিজিট নেই, ফর এক্সাম্পল আমি এখানে দুইটা পজিশন আছে, তাহলে দুইটা করে ডিজিট নিলে আমার টোটাল কম্বিনেশন কতগুলো হতে পারে, যেমন হতে পারি 0 0 0 1 0 2, রাইট, 0 3, এভাবে করে 0 9 যাবে। এবার কি হবে 1 0 10 হবে, 11 12, এভাবে করে আস্তে আস্তে 19, দেন 20 21, এভাবে করে আস্তে আস্তে আমাদের লাস্ট ফাইনালি কি হবে
99 পর্যন্ত আমাদের কি কম্বিনেশন হবে, রাইট? সাব অ্যাট আ টাইম যদি আমি দুইটা করে ডিজিট নেই, তাহলে আমাদের টোটাল হচ্ছে কি 00 থেকে 99 কি 100টা কম্বিনেশনের মধ্যে হবে, রাইট? যদি আমি অ্যাট এ টাইম তিনটা করে ডিজিট নেই, তাহলে কি আমার 000 থেকে আলটিমেটলি কি 999 টোটাল 1000টা কম্বিনেশন হবে, রাইট? সো আমাদের একই সাথে ডিজিট যতগুলো বেশি নিব আমার কম্বিনেশনে কিন্তু আস্তে আস্তে বাড়ে। এই কনসেপ্টটা বলার রিজন হচ্ছে কি বাইনারিতেও সেম জিনিসটাই অ্যাপ্লিকেবল হয়। সো আমরা যে বাইনারি নাম্বার সিস্টেমটা শিখবো, বাইনারি ক্ষেত্রে আমাদের হচ্ছে কি জাস্ট দুইটা ডিজিট থাকে, 0 অ্যান্ড 1, ঠিক আছে? সো অ্যাট আ টাইম যদি আমি একটা ডিজিটের চিন্তা করি, তাহলে আমাদের আইদার 0 হইতে পারে অথবা 1 হইতে পারে, রাইট? বাট আমি অ্যাট আ টাইম যদি দুইটা করে ডিজিট নেই, তাহলে আমাদের টোটাল কম্বিনেশন কয়টা হয়? যে 0 0 হইতে পারে, 0 1 হইতে পারে, 1 0 হইতে পারে, 1 1 হইতে পারে। এই চারটা কম্বিনেশনই হবে না? আর কি কম্বিনেশন পসিবল? বাইনারিতে আছে এই দুইটা নাম্বার, সো এই দুইটা নাম্বার নিয়ে দুইটা করে যদি ডিজিট নেই, তাহলে এই চারটা কম্বিনেশনই পসিবল, রাইট? যদি একই সাথে তিনটা করে ডিজিট নেই, তাহলে কম্বিনেশন কি কি হতে পারে? 0 0 0, 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0, 1 1 1। এই টোটাল আমাদের 8টা কম্বিনেশন হয়, ঠিক আছে? সো আমার ডিজিট যত বাড়বে আমার কম্বিনেশনও ততগুলো বাড়বে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের কতগুলা বিট দিয়ে কতগুলা নাম্বার অফ পসিবল কম্বিনেশন করা যায়, এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? সো এটা যদি প্যাটার্নটা খেয়াল করে দেখেন, আমাদের এই প্যাটার্নটা আসছে হচ্ছে গিয়ে এইভাবে। আমাদের হচ্ছে গিয়ে টোটাল কম্বিনেশন কতগুলো হইতে পারে, এটা একটা ফর্মুলা যদি দেখেন এই প্যাটার্ন থেকে বের করা যায়, উইচ ইজ 2 টু দি পাওয়ার n। টুটা কোত্থেকে আসছে? টুটা আসছে যে আমাদের বাইনারিতে দুইটা ডিজিট থাকে, 0 অ্যান্ড 1, এটা হচ্ছে 2 এর জন্য। আর এন হচ্ছে আমাদের কতগুলো ডিজিট আমি একই সাথে কনসিডার করতেছি, সেখানে আমি একই সাথে একটা ডিজিট কনসিডার করতেছি। তাহলে 2 টু দি পাওয়ার 1 করলে আমার দুইটা কম্বিনেশন হয়, আইদার 0 একটা 1, যদি একটা করে ডিজিট নেই। যদি দুইটা করে ডিজিট নেই, তাহলে এন এর ভ্যালু 2 হবে, সেক্ষেত্রে আমার 2 টু দি পাওয়ার 2 হচ্ছে কি কি আসবে 4। এই যে এই চারটা কম্বিনেশন পেয়েছিলাম। যদি আমি একই সাথে তিনটা ডিজিট নেই, তাহলে আমার টোটাল কম্বিনেশন কয়টা আসবে? 8টা। এই 8টাই আসছিল, বুঝতে পারলাম? সেম ওয়েতে আমার যদি এখন টোটাল একই সাথে চারটা করে ডিজিট নেই, তাহলে আমার টোটাল কম্বিনেশন কয়টা হবে বলেন তো? 16। 16, 2 টু দি পাওয়ার 4, 16। তো এখন হচ্ছে আমার 0 0 0 0 থেকে হচ্ছে কি ফাইনালি 1 1 1 1। এই যে এখানে হচ্ছে গিয়ে আমাদের টোটাল 16টা কম্বিনেশন থাকবে, ঠিক আছে? So, এই জিনিসটা বুঝতে পারলাম সবাই, যে আমাদের নাম্বার অফ ডিজিট যত বাড়বে আমাদের কম্বিনেশনও তত বাড়বে। সো ডেসিমালের ক্ষেত্রে আমি হচ্ছে কি ডিজিট বলতাম, বাইনারির ক্ষেত্রে আমরা বিটস বলি, ঠিক আছে? সো বাইনারির ক্ষেত্রে আমাদের সেটাকে হচ্ছে কি বিটস বলা হয়। যে কতগুলো বিট আছে, এখানে 3টা বিট আছে, এখানে 2টা বিট, এখানে 4টা বাইট, সরি 4টা বিট, বাইট আলাদা জিনিস। সো ঠিক আছে, সো ডেসিমালে ইন্ডিভিজুয়াল ডিজিট বলতাম, এখানে ইন্ডিভিজুয়াল বিট বলবো, ঠিক আছে? এই যে সো এই যে বলো উই ইউজ আ বিট, বিটটা কেন আসে? বাইনারি নাম নাম থেকেই আসে। সো বাইনারি ডিজিটকে হচ্ছে গিয়ে বিট বলা হয়, ঠিক আছে? সো এক একটা বিট হচ্ছে গিয়ে এক একটা নাম্বার হইতে পারে, উইচ ইজ 0 অথবা 1। সো আমার যদি মাল্টিপল কম্বিনেশন রিপ্রেজেন্ট করতে হয়, তখন আমাদের কি বিটের সংখ্যাটা বাড়াইতে হবে। যদি আমার 4টা ইউনিক রিপ্রেজেন্টেশন প্রয়োজন হয়, সো 4টার জন্য তো তখন আমার 2টা করে বিট লাগবে, রাইট? সো 2টা করে বিট যদি আমি একই সাথে নেই, তাহলে 4টাকে রিপ্রেজেন্ট করতে পারবো। যদি আরও বেশি নাম্বার প্রয়োজন হয় রিপ্রেজেন্ট করার জন্য, যে 8টা ডিফারেন্ট ভ্যালু রিপ্রেজেন্ট করতে হবে, তখন আমি বিটের সংখ্যা বাড়ায় 3 বিট একসাথে নিব, তাহলে 3 বিট দিয়ে আমি 8টা কম্বিনেশন রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, সেখানে ওই জিনিসটা জেনারেলাইজ করে দেওয়া আছে যে n নাম্বার অফ বিটস ক্যান রিপ্রেজেন্ট 2 টু দি পাওয়ার n ডিফারেন্ট ভ্যালুস, রাইট? আমার একটা বিট নিলে n এর ভ্যালু যদি 1 হয়, তাহলে দুইটা ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারি, 0 অথবা 1। যদি একই সাথে দুই বিট নেই, তাহলে 4টা ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারি, 0 0 0 1 1 0 1 1। তিনটা বিট নিলে আটটা কম্বিনেশন, 0 0 0 থেকে 1 1 1। আর 4টা বিট নিলে 0 0 0 0 থেকে 1 1 1 1। এইভাবে আমি বিটের সঙ্গে আরও বাড়াই। যদি এন এর ভ্যালু 10 ধরি, তাহলে 2 টু দি পাওয়ার 10 কত হয়? 1024। তো তখন আমাদের 1024টা কম্বিনেশন আমি রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। আর উল্টাটাও ট্রু। এখন আমি যদি উল্টা জিনিসটা দিই, যে আমি এখানে বললাম যে আমার একটা 4 বিটের একটা
নাম্বার আছে, রাইট? সো আমাদের 4 বিটের ধরেন আমাদের হচ্ছে গিয়ে টোটাল 16 ডিফারেন্ট কম্বিনেশন, রাইট? এখন আমাকে যদি উল্টা জিনিসটা জিজ্ঞাসা করে যে আমার 16টা ডিফারেন্ট কম্বিনেশন আছে, ঠিক আছে? আমার কোশ্চেন হলো যে আমার 16টা ডিফারেন্ট কম্বিনেশন রিপ্রেজেন্ট করার জন্য কতগুলা বিট প্রয়োজন, সেটা কিভাবে বুঝবো? সো আমরা তো ফার্স্ট থেকে দেখে আসছি যে এটার জন্য 4টা বিট প্রয়োজন, রাইট? যদি আমি বলি আমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে জন্য আমার 4 বিট লাগবে, যদি আমি বলি আমার 8টা ডিফারেন্ট কম্বিনেশন আছে, তাহলে কতগুলা বিট লাগবে? 3টা। যদি আমি বলি আমার হচ্ছে গিয়ে টোটাল 32টা ডিফারেন্ট কম্বিনেশন আছে, তাহলে কতগুলো বিট লাগবে? 5টা। 5টা, রাইট? সো এই যে নাম্বারগুলো পাচ্ছি 4 3 5, এটা পাওয়ার কি কোনো নির্দেশনা ফর্মুলা আছে কিনা? আছে। সো আমি জানি যে 2 টু দি পাওয়ার n থেকে আমি হচ্ছে কি কম্বিনেশন পাই, রাইট? এখন আমাকে হচ্ছে গিয়ে এই পুরো ভ্যালুটা বলে দিবে, আমার হচ্ছে n এর ভ্যালুটাকে বের করতে হবে। তো সেই জিনিসটা বেসিক্যালি আমি করতে পারি লগ করে, যে লগ বেস 2 অফ আমার এখানে টোটাল কম্বিনেশন কয়টা আছে, রাইট? সো আমি যদি আমার কম্বিনেশন বলি 16টা লাগবে, তাহলে লগ বেস 2 অফ 16 করলে কি আসে? 4 আসে, যে আমার ওটার জন্য 4টা বিট প্রয়োজন। যদি আমি লগ বেস 2 অফ 32 করি, আমার 32 কম্বিনেশন প্রয়োজন, তখন আমার 5 আসবে। তার মানে আমার 32টা কম্বিনেশন রিপ্রেজেন্ট করার জন্য আমার মিনিমাম 5টা বিট লাগবেই, মাস্ট। সো এটাই হচ্ছে গিয়ে তার উল্টাটা আর কি, যে এতগুলো ভ্যালুর জন্য এতগুলো বিট লাগবে। যেমন 1024টা ভ্যালু যদি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে তার জন্য 10 বিট লাগে। কিভাবে? আমি লগ বেস 2 অফ 1025 করব, তাহলে 10 আসবে। সো বুঝলাম এই জিনিসটা, কম্বিনেশন কতগুলো লাগবে বা কত বিট দিয়ে কত কম্বিনেশন করা যায়। আচ্ছা, ফাইন। এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের পজিশনাল নোটেশন। সো পজিশনটা আমাদের লাগবে, বিকজ আমাদের কনভার্সন করার জন্য এই ফর্মুলাটাই মোস্ট ইম্পর্টেন্ট। সো আমাদের ডেসিমালের ক্ষেত্রে একটু মনে করেন, ছোটবেলায় এই জিনিসটা পড়ছিলেন না? আমাদের ধরেন এখানে একটা নাম্বার আছে, ফর এক্সাম্পল 2359, একটা ডেসিমালের নাম্বার, ঠিক আছে? আমরা পড়েছিলাম না যে এই প্লেসটাকে আমরা বলি হচ্ছে কি ওয়ান্স পজিশন, এটাকে আমরা বলি টেন্স, তারপর এটাকে বলতাম হান্ড্রেডস, রাইট? এটাকে থাউজেন্ডস বলতাম। এভাবে আমরা পজিশন কিছু শিখেছিলাম না ছোটবেলায়? সো এই পজিশনের পাওয়ারটা ইউজ করে এই নাম্বারটাকে ফর্ম করা হয়। কিভাবে? সো এইটার পজিশনের পাওয়ার হচ্ছে কি ইউজুয়ালি হচ্ছে কি 0 থেকে স্টার্ট করি, যে এটার পজিশন পাওয়ার হচ্ছে কি 0, এটা পজিশন হচ্ছে 1, এটা পজিশন 2, এটা পজিশন 3, ঠিক আছে? সো যত লেফটে যাব +1 করে করে বাড়তে থাকবে, ঠিক আছে? 0 থেকে শুরু হবে একদম রাইট মোস্ট থেকে, একটা একটা পজিশন যত লেফটে যাব পজিশনের নাম্বারটা আস্তে আস্তে বাড়বে। সো এই নাম্বারটা কি ছিল? 2359। এই নাম্বারটাকে কিভাবে কনস্ট্রাক্ট করা হয় একটু খেয়াল করে দেখেন। বেসিক্যালি এটা কনস্ট্রাক্ট করা হয় একটা ফর্মুলা ইউজ করে। ফর্মুলা হচ্ছে কি সাম অফ ডিজিট মাল্টিপ্লাইড বাই বেস টু দি পাওয়ার পজিশন, ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ করে এই নাম্বারটাকে কনস্ট্রাক্ট করা হয়। কিভাবে? প্রথমে এই ডিজিটটা কি 2, এই ডিজিট হচ্ছে কি 2, সো 2 মাল্টিপ্লাইড বাই বেস। বেস কি? বেস হচ্ছে কি আমার একটা নাম্বার সিস্টেমে ইউনিক কতগুলো ডিজিট আছে। সো ডেসিমালে যে নাম্বার সিস্টেম সেখানে ইউনিক ডিজিট কয়টা? 10টা, 0 থেকে 9। বাইনারিতে আমার বেস কত হবে? 2 হবে, বিকজ বাইনারিতে আমার ইউনিক ডিজিট কয়টা? 2টা, 0 অ্যান্ড 1। অক্টাল নাম্বার সিস্টেমে আমার বেস কত হবে? 8, বিকজ অক্টালে আমাদের ইউনিক ডিজিট থাকে 8টা। হেক্সাডেসিমালে আমাদের ইউনিক ডিজিট থাকে 16টা, সো তার বেস হচ্ছে কি 16। সো বেস কি জিনিস? বেস হচ্ছে কি বেসিক্যালি একটা নাম্বার সিস্টেমে ইউনিক কতগুলো ডিজিট আছে। সো ডেসিমালে আমাদের বেস হচ্ছে কি 10, সো এটা হচ্ছে আমার এখানে 10 বসবে। টু দি পাওয়ার কি লিখেছিলাম? পজিশন, সো এর পজিশন ছিল 3, সো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, রাইট? এরপর এটা আমার সামের সিগমা ছিল, সো এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা ডিজিটের জন্য কাজ করতে হবে। তো প্লাস, এরপরে 3 নিয়ে কাজ করব, সো পরের ডিজিট হচ্ছে কি 3, সো 3 মাল্টিপ্লাইড বাই বেস টু দি পাওয়ার পজিশন। 3 এর পজিশন হচ্ছে কি 2, সেখানে আসবে 2। এরপরে প্লাস সাম যেহেতু করব, 5 হচ্ছে পরের ডিজিট, সো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1, বিকজ তার পজিশন হচ্ছে কি 1, প্লাস ফাইনালি 9 ইন্টু বেস হচ্ছে কি 10 টু দি পাওয়ার 0। তাহলে এখন দেখেন কত আসে? 10 টু দি পাওয়ার 3 হচ্ছে কি 1000, 1000 ইন্টু 2 করলে আসে কি 2000। 10 টু দি পাওয়ার 2 হচ্ছে কি 100, 100 ইন্টু 3 করলে আসে 300, প্লাস 10 টু দি পাওয়ার 1 হচ্ছে 10, সো 10 ইন্টু 5 করলে আসে 50, আর 10 টু দি পাওয়ার 0 হচ্ছে কি 1, সো 1 ইন্টু 9 করলে আসে 9। সো এবার যদি অ্যাড করি তাহলে আলটিমেটলি কিন্তু
এটাই আসে 2359। ঠিক আছে, সো আমরা এই যে জিনিসটা লিখতাম এটা হচ্ছে এইভাবেই হচ্ছে গিয়ে ভেঙে আসতো এই ফর্মুলাটাকে ইউজ করে। ঠিক আছে, সো এই জিনিসটাকে হচ্ছে গিয়ে আমরা পজিশনাল নোটেশন বলি, যে এটা হচ্ছে আমাদের পজিশনাল নোটেশন। ঠিক আছে, সো যে কোনো একটা নাম্বার রাইট মোস্ট থেকে 0 দিয়ে শুরু হবে, যত লেফটে যাবে পজিশন এক এক করে বাড়বে। এখন হোয়াট ইফ আ নাম্বার ইজ ফ্র্যাকশনাল নাম্বার, একটা ডেসিমাল যদি নাম্বার হয়, ফর এক্সাম্পল এরকম নাম্বারটা আসে যদি ধরেন 43.75, রাইট? তখন আমি পজিশনটা কিভাবে কাউন্ট করব? সো জিরো পজিশনটা কোনটা হবে? আমাদের মনে রাখবেন ডেসিমাল যে পয়েন্টটা আছে, ডেসিমাল পয়েন্ট যেটা আছে তার লেফট থেকে হচ্ছে গিয়ে সব জিরো শুরু হবে। সো তার ইমিডিয়েট যে লেফট পজিশন এটা হচ্ছে গিয়ে জিরো পজিশন, এটা হচ্ছে গিয়ে পজিশন 1। এরপর আর যত নাম্বার থাকবে এটা পজিশন 2, 3, 4 এভাবে করে আস্তে আস্তে বাড়তে থাকবে। আর ডেসিমাল পয়েন্টের ঠিক রাইট থেকে হচ্ছে গিয়ে নেগেটিভ পজিশন আসে। সো তার ঠিক রাইট যে নাম্বারটা, আমার পয়েন্টের যে ঠিক পরের নাম্বারটা, তার পজিশন হবে হচ্ছে গিয়ে -1, ওর পরটা হচ্ছে গিয়ে -2, ওর পরে হবে -3, -4 অ্যান্ড সো অন। সেখান থেকে আস্তে আস্তে কমবে। সো পয়েন্টের লেফট থেকে 0 থেকে শুরু হয়ে এক এক করে বাড়বে, পয়েন্টের পরে -1 থেকে শুরু হয়ে এক এক করে কমবে। সো এইভাবে করে আমাদের পজিশনগুলো থাকে। সো ওই পজিশনগুলো ইউজ করে আমরা হচ্ছে গিয়ে নাম্বারটাকে বের করতে পারি। ক্লিয়ার এটা? সো এই জিনিসটাই ওখানে বললো যে আমার পজিশনটা ভেরি ইম্পর্টেন্ট। সো এখান থেকে 0, 1, 2, 3, সো এই পজিশনটা ব্রেকডাউন করে দেখানো হয়েছে। আচ্ছা, কনভার্সন দেখার আগে আরো কিছু নাম্বার সিস্টেম দেখে আসি। সো আমাদের যেটা বললাম বাইনারি হচ্ছে কি বেস 2, বিকজ ওর হচ্ছে কি জাস্ট দুটো ডিজিটই আছে 0 এবং 1। অক্টাল হচ্ছে আরেকটা নাম্বার সিস্টেম, অক্টালের হচ্ছে বেস 8 হয়, বিকজ তার হচ্ছে কি ইউনিকলি 8টা ডিজিট আছে। কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমাল আরেকটা নাম্বার সিস্টেম, তার হচ্ছে কি বেস 16, বিকজ তার হচ্ছে ইউনিকলি 16টা ভ্যালু আছে। কি কি? 0 থেকে 9 10টা আছে। এরপরে আমাদের 10 থেকে যে 15 যে রিপ্রেজেন্টটা, 10 থেকে 15 কিন্তু আমাদের লেটার্স দিয়ে রিপ্রেজেন্ট করি। সো 10 হচ্ছে কি এ, 11 হচ্ছে কি বি, 12 হচ্ছে কি সি, 13 হচ্ছে ডি, 14 ই, 15 এফ। সো এই 0 থেকে 15 16টা কম্বিনেশনই হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমালের ইউনিক ডিজিট। ঠিক আছে, তাহলে আমাদের একটা একটা ফর্মুলা দেখতে পারি যে আমাদের বেজের ভ্যালু, যে আমাকে র্যান্ডমে যে কোনো একটা বলে যে আমার হচ্ছে কি বেজ আর আছে, তাহলে তার রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে 0 থেকে r-1। কিভাবে খেয়াল করে দেখেন, আমার বাইনারির জন্য কি ছিল? বেস 2 ছিল, তার রেঞ্জ কি ছিল? 0 থেকে 2 - 1, which is basically 0 to 1, রাইট? অক্টালের ক্ষেত্রে আমার ছিল বেস 8, তাহলে তার রেঞ্জ কি হবে? 0 থেকে 8 - 1, which is 0 to 7। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের বেস ছিল 16, তাহলে তার রেঞ্জ কি হবে? 0 থেকে 16 - 1, which is 0 to 15। ডেসিমালের ক্ষেত্রেও সেম, ডেসিমাল যেটা আমরা শিখে আসছি, ডেসিমালের হচ্ছে গিয়ে বেস হচ্ছে 10, তার রেঞ্জ কি হবে? 0 থেকে 10 - 1, which is 0 to 9। এখন আমি যদি একটা আরবিট্রারিলি র্যান্ডম একটা বেস বলি, যে আমি বলে দিলাম আমার বেস হচ্ছে গিয়ে 13, এর রেঞ্জ কি হবে? 0 থেকে 13 - 1, which is 0 to 12। যদি বলি আমার একটা নাম্বার আছে সেটা হচ্ছে বেস 6 এ এক্সিস্ট করে, তাহলে বেস 6 এ হলে আমার রেঞ্জ কি হবে? 0 থেকে 6 - 1, which is 0 to 5। ঠিক আছে, সো যেই বেস নাম্বারটা আছে ওর এক কম পর্যন্ত হচ্ছে আমার রেঞ্জ থাকে। ঠিক আছে, r-1 এই জিনিসটা মনে রাখলেই হবে, 0 থেকে শুরু করে এক কম r-1। ঠিক আছে, এটাই বলে যে when base is r, coefficient values ranges from 0 to r-1। আচ্ছা, এটা পরে দেখাবো, এটা এখন না দেখলেই ভালো। আচ্ছা, এবার আসে আমাদের মেইন কনভার্সনের কাজটায় আসি। তো কনভার্সন দুই রকম হয়, একটা হচ্ছে কি আমাদের যে কোনো একটা বেস দিয়ে দিবে বেস আর থেকে আমি ডেসিমালে কনভার্ট করব, এটা ওয়ান টাইপ অফ কনভার্সন। আর আরেকটা হচ্ছে আমাকে ডেসিমাল দিয়ে দিয়েছে, ডেসিমাল থেকে আমি একটা র্যান্ডমলি অন্য একটা বেজে কনভার্ট করব। ঠিক আছে, সো এই টু টাইপস অফ কনভার্সন আমাদের শেখা লাগবে।
ঠিক আছে। So, আগে প্রথমটাই আসি যে আমাকে যে কোনো একটা বেস দিয়ে দিলে সেটাকে আমি ডেসিমালে কিভাবে কনভার্ট করব। সো আগে আসি বাইনারি দিয়ে। তো ধর আমাকে একটা বাইনারি নাম্বার দিল 101, এই নাম্বারটা আমাকে বাইনারি দিল। সো একটা নাম্বার কোন বেজে এক্সিস্ট করে হাউ উইল উই নো, আমার এভাবে করে ছোট্ট একটা সাবস্ক্রিপ্ট লেখা থাকে, এই সাবস্ক্রিপ্টটাই হচ্ছে তার বেজের নাম্বার। সো যেহেতু বেস 2 দেওয়া আছে তার মানে এটা বাইনারিতে এক্সিস্ট করে। যদি এরকম না একটা নাম্বার দেয় যে 56, এখানে সাবস্ক্রিপ্ট 8 দিল, তার মানে এটা হচ্ছে অক্টাল নাম্বার, আমার অক্টাল বেজে আছে। যদি এরকম একটা নাম্বার দেয় ধরেন AB3, এখানে সাবস্ক্রিপ্ট দিল 16, তার মানে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার বিকজ তার বেজ হচ্ছে কি 16, রাইট। যদি এরকম একটা নাম্বার দেয় 32, 5, তার মানে এই নাম্বার হচ্ছে একটা বেস 5 এর নাম্বার। ঠিক আছে। আমাদের কমন বেসগুলো হচ্ছে যেটা মোস্টলি ইউজ হচ্ছে হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, রাইট। এগুলো হচ্ছে গিয়ে মোস্ট পপুলার বা মোস্ট ওয়াইডলি ইউজ, বা এর বাদেও অন্যান্য বেস এক্সিস্ট করে, যেরকম বেস 5, বেস 6, বেস 7, বেস 9, বেস 10 না, বেস 11, বেস 12, এভাবে যে কোনো বেসই নাম্বার এক্সিস্ট করতে পারে। ঠিক আছে। সো কোন বেজে থাকে সেটা কিভাবে বুঝবেন, আমাদের একটা ছোট একটা সাবস্ক্রিপ্ট লেখা থাকে ব্র্যাকেটের বাইরে, সেই সাবস্ক্রিপ্ট দেখে বুঝবেন আমাদের কোন বেজে এই নাম্বারটা আছে। সো এখানে আমাকে বললাম যে আমি একটা বাইনারি নাম্বার দিয়ে বললাম এটাকে হচ্ছে গিয়ে তুমি বেস 10-এ কনভার্ট করে দাও। বেস 10ই হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার, রাইট। সো কিভাবে কনভার্ট করব, সো মনে রাখবেন বেস 8 থেকে ডেসিমাল কনভার্ট করার জন্য আমাদের একটু আগে যে একটা পজিশনাল নোটেশন ফর্মুলা দেখেছিলাম সেই ফর্মুলাটাকে ইউজ করবেন, যে সাম অফ ডিজিটস মাল্টিপ্লাইড বাই বেস টু দি পাওয়ার পজিশন। ঠিক আছে। এই ফর্মুলাকে ইউজ করে হচ্ছে কি আমাদের যে কোনো বেস আর এর নাম্বারকে আমি ডেসিমালে কনভার্ট করতে পারি। ঠিক আছে। সো দেখি 101টাকে কিভাবে কনভার্ট করব। সো ফার্স্ট যে জিনিসটা করবেন, আমাকে যে নাম্বার দিবে তার পজিশনগুলো লিখে ফেলবেন। সো এই পজিশন কি হবে 0, এই পজিশন হবে 1, এর পজিশন হবে 2, রাইট। পজিশন লিখে ফেললাম। এখন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। সো প্রথমে এই ডিজিটটা দেখি, এটা হচ্ছে একটা 1, সো ডিজিট হচ্ছে 1। বেস কি হবে, আমার যেহেতু বাইনারিতে বেস 2, সো এখানে আমি বেস লিখবো 2। টু দি পাওয়ার পজিশন, তার পজিশন হচ্ছে কি 2, সো 2 টু দি পাওয়ার 2। যেহেতু সাম বলেছিলাম প্লাস হবে, পরেরটার জন্য সেম, এর এখন ডিজিট হচ্ছে কি 0 ইনটু বেস হচ্ছে কি আমাদের 2, যেহেতু বাইনারিতে আছি, তার পজিশন হচ্ছে কি 1, এই হলো 1 প্লাস পরেরটার জন্য সেম, এর ডিজিট হচ্ছে কি 1 ইনটু বেস হচ্ছে কি 2, আর এখানে হচ্ছে কি পজিশন হচ্ছে কি 0। এই এরপর আর কোনো ডিজিট নাই, সো এটাকে এখন আমি হচ্ছে গিয়ে ক্যালকুলেট করব। সো 2 টু দি পাওয়ার 2 হচ্ছে 4, 4 ইন্টু 4, 4 ইন্টু 1 করলে 4 আসে, 0 ইন্টু মাল্টিপ্লাই করে যেটাই করি 0ই আসবে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 হচ্ছে কি 1, 1 ইন্টু 1 করলে 1, সো আলটিমেটলি এটা কি আসে 5। তার মানে আমার 101 ইন বাইনারি হচ্ছে কি অ্যাকচুয়ালি ডেসিমালে ওই নাম্বারটা হচ্ছে কি 5। সো 5 এর বাইনারি হচ্ছে কি 101, এটাই আমরা বুঝতে পারলাম। সো ক্লিয়ার এই কনভার্সনটা? এটা নিয়ে কারো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এই সেম প্রসেসটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেবল ফর এনি বেস আর নাম্বার। সো এটা আমি বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করলাম, রাইট। এখন অন্য একটা বেসে দিয়ে দেখাই। ধরেন আমার হচ্ছে গিয়ে 52, এটা একটা অক্টালের নাম্বার, এখান থেকে আমি ডেসিমালে কনভার্ট করব। কিভাবে করবো একটু বলেন তো, আপনারাই আমাকে বলেন কিভাবে করব। স্যার ফার্স্টে পজিশন দেওয়া লাগবে 01, হুম, পজিশন 0 1, আচ্ছা তারপরে? এরপর হচ্ছে সামেশন 5, 5 ইন্টু 8। হ্যাঁ, এইটা কেন আসলে বুঝতে পারছেন, কারণ অক্টালের বেস কিন্তু 8, সো এখানে কিন্তু 8 দিব। একটু আগে আমি এখানে সবগুলা কিন্তু এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, 2 টু দি পাওয়ার দিয়ে, বিকজ আমার বাইনারির পাওয়ার বেস হচ্ছে কি 2, আর এখানে যেহেতু আমি অক্টালে আছি এই জন্য আমাদের বেস এখানে সবগুলাতেই 8 হবে। এটাই হচ্ছে আমাদের চেঞ্জ, এই পার্টটাই খালি চেঞ্জ হবে, বেজের ভ্যালুটা চেঞ্জ হবে, বাকিগুলো হচ্ছে গিয়ে ফর্মুলা ওয়াইজ সেম। তাহলে এটা হবে 5 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার 0। তাহলে কি আসবে, 8 টু দি পাওয়ার 1 করলে 8 আসে, 8 ইন্টু 5 করলে 32, আর 8 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, সো 2 ইন্টু 1 করলে 2, সেটা হচ্ছে বেসিক্যালি 34। সো 52 অক্টালটা হচ্ছে কি বেসিক্যালি ডেসিমালের 34।
বুঝলাম কনভার্সনটা। সো আর বাকি দেখালাম না, বাকিগুলো এখানে আমাদের দেওয়া আছে। সো দেখেন, বেজ আর টু ডেসিমাল কনভার্সন ফর্মুলা হচ্ছে কি ডিজিট ইনটু সোর্স বেস টু দি পাওয়ার পজিশন। ওই সোর্স বেস আর বেস একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা খেয়াল করে দেখেন, আমি কিন্তু ফ্র্যাকশনাল পার্ট দেখাইনি, এখানে ফ্র্যাকশনাল পার্ট দেখানো আছে। যে ধর এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, কিভাবে বুঝলাম বাইনারি, বিকজ তার বেস 2 এখানে দেওয়া আছে। সো 1101.101 এই নাম্বারটা কিভাবে করব, 1101.101 এটা একটা বাইনারি নাম্বার, আমাকে বললো ডেসিমালে নেওয়া লাগবে। সো কিভাবে করব, আমাদের ফার্স্ট কাজ ছিল পজিশন বের করা। পজিশন কি কিছু হবে, আমরা বলেছিলাম যে পয়েন্টের ঠিক আগে হচ্ছে কি 0 পজিশন, এরপরে 1 2 3, আর পয়েন্টের পরে হচ্ছে কি -1 -2 -3, এইভাবে করে আসবে। এরপর আমি ফর্মুলা অ্যাপ্লাই করব। সো কি হবে, 1 ইন্টু, এখান থেকে যদি শুরু করি, 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এরপরে এখন আমি এই পাশগুলো করব, 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, ঠিক আছে। এরপরে পুরো জিনিসটা আপনার ক্যালকুলেটরে বসাবেন, ক্যালকুলেটরে বসালে কি আসবে, এই যে নাম্বারটাই আসবে 13.625। সেটা ক্যালকুলেট করার পর যে নাম্বারটাই আসে ওটাই হচ্ছে আমাদের ডেসিমালের ভ্যালুটা, বুঝলাম। সো আমাদের যদি এখন ফ্র্যাকশনাল পয়েন্ট থাকে, ডিফারেন্স হচ্ছে কি পয়েন্টের পরে হচ্ছে -1 থেকে পজিশনটা শুরু হয় আর এক এক করে কমে, আর আমাদের হচ্ছে গিয়ে পয়েন্টের আগে হচ্ছে গিয়ে 0 থেকে শুরু হবে, এক এক করে বাড়বে, লেফটে যত যাবে এক এক করে বাড়বে, আর পয়েন্টের পরে রাইট হচ্ছে এক এক করে কমবে। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। খালি আমাদের ডিফারেন্স হবে যে আমার যদি বাইনারি জায়গায় অন্য কোনো নাম্বার দেয়, তাহলে তখন বেজের ভ্যালুটা চেঞ্জ হবে। বাইনারি দিলে বেজের ভ্যালু হবে 2, অক্টাল দিলে হচ্ছে বেজের ভ্যালু 8। এখানে হেক্সাডেসিমাল ছিল 16, তো 16 বেস হচ্ছে 16 হবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে। আর এখানে দিলে দেখেন এখানে একটা বেস 5 দিয়েছে, তার মানে এখানে সবগুলো বেস হবে 5। সো এখানে এই বেজের ভ্যালু যেটা হবে সেটাই আমার বেজের নাম্বারটা, ঠিক আছে। সো যে কোনো বেজার থেকে ডেসিমাল কনভার্ট করতে পারবেন সবাই। এভাবে আমাদের কিন্তু স্টেপ শো করতে হবে। আরেকটা জিনিস বলে দিই, এটা বলতে ভুলে গেছিলাম, আমাদের 260 কোর্সে অ্যাটলিস্ট মিড পর্যন্ত, মিডের পরে আমি বাকি ডিটেলস পরে বলবো, বাট মিড পর্যন্ত এভরি সিঙ্গেল ওয়ার্কিং স্টেপ দেখাতে হবে। কোনো কিছু ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে বসানো যাবে না। ক্যালকুলেটর আপনার কিন্তু এই জিনিসটা ডাইরেক্টলি করা যায়, যে নাম্বার থেকে ডাইরেক্ট ডেসিমাল দেওয়া যায়, বাট ডাইরেক্ট করলে কিন্তু ফুল মার্কস পাবেন না। আমাকে এইভাবে ফর্মুলা ব্রেকডাউন করে দেখাতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা কনভার্সন, প্রত্যেকটা ক্যালকুলেশন যতই সিম্পল হোক না কেন আমাকে দেখাতে হবেই, মাস্ট। ওয়ার্কিং না দেখালে মার্কস কাটা যাবে, এটা আমি বলে দিচ্ছি। মিড পর্যন্ত এটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা সিম্পল কনভার্সন স্টেপস এভরিথিং দেখাতে হবে, ঠিক আছে। অ্যাডিশনও যত সিম্পল অ্যাডিশনও হোক দেখাতে হবে, সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন যতই সিম্পল হোক না কেন, ক্যালকুলেটরে একটা বাটন দিয়ে করা যায়, বাট তবুও আমাকে খাতায় ব্রেকডাউনটা দেখাতে হবে, ঠিক আছে। মিড পর্যন্ত এটা মাস্ট। মিডের পর আমি ফার্দার ডাইরেকশন দিব, বাট মিড পর্যন্ত মনে রাখবেন প্রত্যেকটা সিম্পল কনভার্সন দেখাতে হবে, নাহলে কিন্তু মার্ক কাটা যাবে, বিকজ রুব্রিকে আমাদের ওই স্টেপ শো করার জন্য মার্কস থাকে, ওয়ার্কিংয়ে মার্কস থাকে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে এক্সাম্পল একটু খেয়াল করে দেখেন, আমাকে একটা হেক্সাডেসিমাল নাম্বার দিয়েছিল 2a.8, এটাকে ডেসিমেল নিতে বলছিল। সো আমি জানি এটা পজিশন হচ্ছে 0, এটা 1, এটা -1, তাহলে কি লিখবো, 2 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস, এখন এ এর জায়গায় কি লিখবো, এ ইন্টু তো 16 টু দি পাওয়ার 0 লিখতে পারি না। আমরা জানি যে লেটারেও কিন্তু কিছু নাম্বার থাকে, এ মানে হচ্ছে 10, রাইট। সেই জন্য আমি এ না লিখে এখানে আমি 10 লিখবো, 10 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 8 ইন্টু 16 টু দি পাওয়ার -1, ঠিক আছে। যদি এ এর জায়গায় অন্য লেটার থাকতো, বি থাকলে আমি 11 ইউজ করব, সি থাকলে 12, ডি থাকলে 13, ই থাকলে 14, এফ থাকলে 15, বুঝলাম। সো এই ছিল আমাদের যে কোনো বেস 8 থেকে ডেসিমালে কনভার্সন, ঠিক আছে। সো আমাদের এই পার্টটা দেখা শেষ। এখন আমরা দেখবো উল্টাটা, যে আমাকে ডেসিমাল এখন দিয়ে দিবে, আমাকে বেস আরে নিতে হবে, ঠিক আছে। সো উল্টা জিনিসটা কিভাবে করব, সো ধরেন আমি একটা নাম্বার দিল 43.3125, এটা একটা ডেসিমালের নাম্বার, আমাকে বলে এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করো, ঠিক আছে, যেটা হচ্ছে বেস 2। সেটা কিভাবে করব, একটু আগে বাইনারি থেকে ডেসিমাল দেখছি, এখন ডেসিমাল থেকে বাইনারি নিব।
আচ্ছা, সো এখানে আমাদের দুইটা পার্ট থাকে। কি কি পার্ট? একটা হচ্ছে কি আমাদের হোল নাম্বার পোর্শন, আর একটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল পোর্শন। ঠিক আছে, ডেসিমাল পয়েন্টের পরের পার্টটাকে ফ্র্যাকশনাল পার্ট বলতেছি, ডেসিমাল পয়েন্টের আগের পার্টটাকে হোল নাম্বার পোর্শন বলতেছি। সো দুইটা হচ্ছে গিয়ে কনভার্ট করার জন্য দুইটা ডিফারেন্ট মেথড আছে। ঠিক আছে, সো হোল নাম্বার পোর্শনটাকে আমার হচ্ছে কনভার্ট করার জন্য যে কাজটা করতে হয়, ইট ইজ নোন অ্যাজ রিপিটেড ডিভিশন বাই বেজ আর। আর ফ্র্যাকশন পার্ট কনভার্ট করার জন্য যে কাজটা করতে হয় সেটাকে আমরা বলি রিপিটেড মাল্টিপ্লিকেশন বাই বেজ আর। ঠিক আছে, So, দুইটা পোর্শন দুইটা আলাদাভাবে করতে হবে। আচ্ছা, ফার্স্টে আসি হোল নাম্বার পোর্শনে। সো হোল নাম্বার আমাকে বললো যে রিপিটেড ডিভিশন করতে হবে বাই বেজ আর। বেজ আর মানে কি? আমাকে যেই বেজে কনভার্ট করতে বললো, উইচ ইজ বাইনারি, তার বেজ হচ্ছে কি 2। সো আমাকে হচ্ছে কি 43-কে 2 দিয়ে বারবার হচ্ছে কি ডিভাইড করতে থাকতে হবে। বুঝলাম? তাহলে একটু দেখে এটা কিভাবে করা লাগে। সো 43-কে আমরা ডিভাইড করব কাকে দিয়ে? 2 দিয়ে। কেন 2? বিকজ আমাকে বাইনারি যেহেতু কনভার্ট করতে বসে, বাইনারি বেজ হচ্ছে কি 2, এই জন্য আমি 2 দিয়েই ডিভাইড করব। সো আমাকে কিন্তু বলছিল রিপিটেড ডিভিশন, তার মানে কিন্তু একবার ডিভাইড করে থামলে হবে না, আমাকে রিপিটেডলি ডিভাইড করতেই থাকতে হবে। সেই জিনিসটা কিভাবে করে খেয়াল করেন। সো 2 দিয়ে ডিভাইড করলে কি আসে? আমি জানি যে নিয়ারেস্ট কোএফিসিয়েন্ট হচ্ছে কি 21, যে আমি 21 ইন্টু 2 করলে কি 42 হয়, রাইট? 2 ইন্টু 21 করলে 42 হয়। আমার রিমাইন্ডার কত থাকে? 1 একটা রিমাইন্ডার থাকে। সো রিমাইন্ডার যেটা থাকে সেটা আমি কি করব, পাশে আমি এখানে রিমাইন্ডারটা এখানে লিখে দিব। ঠিক আছে, সো 2 ইন্টু 21 করলে 42 আসে, রিমাইন্ডার 1। ঠিক আছে, এটা করলে কিন্তু শেষ হবে না, আমাকে এই জিনিসটাকে আমি আবার ডিভাইড করতে হবে। আবার আমি 2 দিয়ে ডিভাইড করব। এখন কি আসবে? 2 10 যা 20, আবার রিমাইন্ডার 1, সো রিমাইন্ডার 1টাকে পাশে লিখব। আবার ডিভাইড করব, 2 5 যা 10, এখন রিমাইন্ডার কত? 0, সো 0টাকে আমি পাশে লিখব। আবার ডিভাইড করব, 2 2 যা 4, 2 2 যা 4, রিমাইন্ডার থাকে 1, 1টা পাশে লিখব। আবার লিখব 2 1 যা 2, রিমাইন্ডার থাকে 0, 0টা এখানে লিখব। আবার ডিভাইড করব, এখন কি আসবে? এখন তো ডিভাইড করে যাচ্ছে না, 2 0 যা 0, রিমাইন্ডার আসে 1। ঠিক আছে, এইভাবে করে আমাকে ডিভাইড করতে থাকতে হবে। কতক্ষণ করব এটা ডিপেন্ড করবে আমাদের এই কোফিশিয়েন্টের নাম্বার উপরে। এই যে কোফিশিয়েন্টগুলো আছে, কোফিশিয়েন্ট যখনই আমাদের, কোফিশিয়েন্ট না সরি, কোশেন্ট যখন আমাদের 0 হয়ে যাবে তখনই আমাদের ডিভিশন স্টপ। ঠিক আছে, আনটিল মাই কোশেন্ট বিকাম 0, আমাকে এভাবে রিপিটেডলি ডিভাইড করতে থাকতে হবে। ঠিক আছে, অ্যান্ড প্রত্যেকটা স্টেপে আমাদের রিমাইন্ডার যে ভ্যালুটা হবে, রিমাইন্ডারটাকে আমি পাশে এভাবে লিখে নিব। ঠিক আছে, আচ্ছা, এই পার্টটা করার পর যে কাজটা করবেন, আমাদের এই যে রিমাইন্ডারগুলো লিখলাম, এই যে রিমাইন্ডারগুলো পাশে লিখলাম, রিমাইন্ডারগুলোকে আমাকে নিচ থেকে উপরে সাজায় লিখব। অর্ডারটা ভেরি ইম্পর্টেন্ট, নিচের থেকে উপরে। সো এই পজিশনটাকে হচ্ছে আমরা বলি এমএসবি, আর এই পজিশনটাকে হচ্ছে আমরা বলি এলএসবি। এমএসবি মানে কি? এমএসবি মানে হচ্ছে গিয়ে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি মানে হচ্ছে গিয়ে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, তাহলে এখন আমি নিচ থেকে যদি উপরে সাজাই বা এমএসবি থেকে এলএসবি সাজাই, তাহলে কি আসবে? 1 0 1 0 1 1, সো 1 0 1 0 1 1। এই সো 43 যে ডেসিমাল নাম্বার ছিল তার বাইনারি হচ্ছে কি এটা। সো 43 ডেসিমালের বাইনারি হচ্ছে কি এটা, 1 0 1 0 1 1 1 0 1 0 1 1। ক্লিয়ার? এটা কিভাবে আমাদের হোল নাম্বার পোর্শনটাকে বাইনারিতে নিতে হবে, বেজার নিতে হবে। আচ্ছা, সো মনে রাখবেন 2 দিয়ে রিপিটে ডিভাইড করব আনটিল মাই কোশ্চেন বিকাম 0, আর প্রত্যেক স্টেপে রিমাইন্ডারগুলোকে পাশে লিখে নিব। শেষ হওয়ার পরে রিমাইন্ডারগুলো নিচ থেকে উপরে সাজায় লিখব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপরে ফ্র্যাকশন পার্টটা দেখি, তারপরে ক্লাস শেষ করে দিব। সো ফ্র্যাকশন পার্ট হচ্ছে কি আমাদের 0.3125, আর আমাকে বলছিল ফ্র্যাকশন পার্টটা কি করতে হবে? রিপিটেড মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, সো ফ্র্যাকশনটা আমাকে বলছে রিপিটেড মাল্টিপ্লিকেশন। সো এটা কিভাবে করা লাগে? 0.3125,
রাইট? জাস্ট ফ্র্যাকশন পার্ট নিব, এখন আমি হোল নাম্বার পার্ট নিব না। এটাকে আমাকে বলছিল রিপিটেডলি মাল্টিপ্লাই করতে হবে বেজ আর দিয়ে। সো বেজ আর কি হবে, বেজ 2 হবে, বিকজ আমাদের বাইনারিতে কনভার্ট করতে বলছিল। তার মানে আমাকে প্রত্যেকটা স্টেপে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 0.3125কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে কি আসবে দেখেন, এখানে করে দেওয়া আছে, এই যে 0.3125কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে 0.625, তাহলে এটা আমার আসবে 0.625, রাইট? সো এইটা করার পর যে কাজটা করবেন, আমার রেজাল্টের যে পয়েন্টের আগের যে বিটটা আছে এই বিটটাকে আলাদা করে লিখবেন। আমাদের ডিভিশন করার সময় যেরকম রিমাইন্ডারটাকে আলাদা করে লিখছিলাম, মাল্টিপ্লিকেশন করতে আমাদের এই হোল নাম্বার ভ্যালুটাকে আমি আলাদা করে লিখে নিব অ্যান্ড আমাদের ফ্র্যাকশন যে বাকি পোর্শনটা আছে, এই ফ্র্যাকশন যে আবার পোর্শন আছে এটাকে আমি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? তাহলে এখানে আমি এই জিনিসটাকে নিচে নিয়ে আসবো। সো 0.625 এটাকে আমি আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব। সো 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, এই যে 625টাকে 0টাকে এখানে পাশে লিখছে আর 625টাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করলো, তাহলে আসবে 1.25। তাহলে এটা যে ক্যালকুলেটর বসান এটা আসবে 1.25। সেখান থেকে আমি যে কাজটা করব, এখানে এগেইন হোল নাম্বার যে পার্টটা আছে 1, এই 1টাকে আমি আলাদা করে লিখব আর 0.25 যেটা আছে সেটাকে আমি আবার নিচে এনে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? সো 0.25 ইন্টু 2 করলে কি আসবে, 0.5 আসবে বা 0.5 আসবে, রাইট? সো তখন আমি কি করব, এই 0টাকে আমি আলাদা করে লিখব আর 0.5কে আমি আবার নিচে এনে মাল্টিপ্লাই করব। তাহলে কি আসবে, 0.5 ইন্টু 2 করলে 1 আসবে, রাইট? এই যে দেখেন 0.25 ইন্টু 2 করলে 0.5 আসছিল। এখন আমাদের হচ্ছে গিয়ে 0.5 ইন্টু 2 করলে 1 আসতেছে বা 1.0 আর কি, রাইট? সো 1.0। এখানে আমি কি করব, এই যে 1টা পেলাম এই 1টাকে আমি আসে লিখব। এরপরে আমাদের ফ্র্যাকশন পার্ট কি, 0। সো এই যে ফ্র্যাকশন পার্টটা যখন 0 হয়ে যাবে তখন আমাদের হচ্ছে কি ডিভিশন মাল্টিপ্লিকেশন স্টপ, মাল্টিপ্লিকেশন স্টপ। ঠিক আছে? জি, আমাদের ফ্র্যাকশনের পার্টে যেরকম, সরি ডিভিশনের পার্টে যেরকম আমাদের কখন স্টপ করছিলাম, যখন আমাদের কোশেন্ট 0 হচ্ছিল তখন আমাদের ডিভিশন স্টপ ছিল। সেম ওয়েতে আমাদের মাল্টিপ্লিকেশন কখন বন্ধ হবে, যখন আমাদের ফ্র্যাকশনাল পার্টটা হচ্ছে কি 0 হয়ে যাবে, তখনই আমাদের হচ্ছে কি স্টপ, আর কন্টিনিউ করা লাগবে না। সো আমাদের এখানে টোটাল 1 2 3 4টা স্টেপ ছিল, এরপরে আমাদের স্টপ আর লাগবে না। ঠিক আছে? সো এখন আমাদের মাল্টিপ্লিকেশন শেষ। এখন আমার কাজ হচ্ছে কি, এই যে পাশে যে ভ্যালুগুলো লিখছিলাম এদেরকে হচ্ছে আমরা বলি ক্যারি। ঠিক আছে? সো ক্যারি বলি এই ক্যারি যে পাশেগুলো যে এই বিটগুলো লিখছিলাম 0 1 0 1, এই বিটগুলোকে সাজা লিখতে হবে। কিভাবে সাজা লিখবো বলেন তো? Sir, upwards to downwards. ইয়েস, এটা হচ্ছে ডিফারেন্সটা। সো ডিভিশনের ক্ষেত্রে কি করেছিলাম, হোল নাম্বার পার্টে ডিভিশন করার পর নিচ থেকে উপরে সাজা লিখছিলাম, বাট ফ্র্যাকশনের পার্টে হচ্ছে গিয়ে উল্টা অর্ডার করতে হবে। ফ্র্যাকশনের পার্ট হচ্ছে গিয়ে আমাকে উপর থেকে নিচে সাজা লিখতে হবে, অ্যান্ড এটা হচ্ছে তখন আমাদের এমএসবি, এটা হচ্ছে গিয়ে তখন এলএসবি। এটা হচ্ছে এই ডিফারেন্সটা, এটা খেয়াল রাখবেন। সো ডিভিশনের রিমাইন্ডারগুলো নিচ থেকে উপরে সাজা লিখবেন, মাল্টিপ্লিকেশনের ক্যারিগুলো উপর থেকে নিচে সাজা লিখবেন। তাহলে উপর থেকে সাজা লিখলে কি আসবে, 0 1 0 1, সো 0 1 0 1। অ্যান্ড অবশ্যই যেহেতু এটা ফ্র্যাকশনাল নাম্বার এই পয়েন্টটা দিতে ভুলবেন না। ঠিক আছে? এই সো 0.3125 যে ডেসিমাল ভ্যালুটা ছিল তার বাইনারি হচ্ছে কি 0.0101। বুঝলাম? তাহলে এখন আমি দুইটা জিনিস কম্বাইন করি। সো আমাকে অরিজিনাল কোশ্চেন দেওয়া ছিল 43.3125কে বাইনারিতে কনভার্ট করা। এখন এটা আমি কিভাবে করব, আমি আলাদা আলাদা করছিলাম। 43 এর হোল পার্ট কি আসে, 101011, তাহলে এটা আসে হচ্ছে গিয়ে 101011। আর 0.3125 কি আসে, 0.3125 আসে 0101, তাহলে এখন আসবে 0.0101। এই হচ্ছে কি আমাদের বাইনারি ভ্যালু। সো এটা ডেসিমালের বাইনারি ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে কি এইটা। ক্লিয়ার এতটুকু? সো বুঝে গেল কনভার্সনটা। সো মনে রাখবেন যে আমাদের ডেসিমাল থেকে বেজার নেওয়ার সময় হোল নাম্বারটা হচ্ছে রিপিটেড ডিভিশন করব বাই বেজার, আর ফ্র্যাকশন পার্টটা হচ্ছে গিয়ে রিপিটেড মাল্টিপ্লিকেশন করব বাই বেজার। সো এইভাবে করে আমাকে যেই বেজে কনভার্ট করতে হবে সেই বেজে ভাগ করব,
যে ওই বেস দিয়েই মাল্টিপ্লাই করব। বুঝলাম এটা? আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকেন আমাকে বলেন, যদি এই সেম নাম্বারটাকে এখন আমাকে বলতো যে তুমি এটাকে একটা হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করবা, তাহলে ডিফারেন্সটা কোথায় আসতো এটা খালি বলেন। স্যার 16 দিয়ে ভাগ। হ্যাঁ, 16 ডিফারেন্সটা হতো 43 কে যখন কনভার্ট করতাম তখন 2 দিয়ে ভাগ না করে তখন 16 দিয়ে ভাগ করতাম, আর 0.315 কে হচ্ছে গিয়ে 16 থেকে গুণ করতাম, মাল্টিপ্লাই করতাম। যদি এখানে আমি বলতাম যে বেস 16 না করে এটা হচ্ছে তুমি একটা বেস 7-এ কনভার্ট করবা, তাহলে কি করতাম? So just 7 দিয়ে ডিভাইড করা 7 দিয়ে লাগবে ডিভাইড আমার। করবো, 7 দিয়ে মাল্টিপ্লাই করবো। এই বাদ বাকি প্রসেস এক্স্যাক্টলি সেম, খালি হচ্ছে কি এই বেজের ভ্যালুটাই চেঞ্জ হবে, এই পার্টগুলোই হচ্ছে কি খালি চেঞ্জ হবে, বাকি প্রসেস এক্স্যাক্টলি সেম। সো আমাকে ডেসিমাল থেকে যে কোনো বেজে কনভার্ট করতে বললে খালি ওই বেজের ভ্যালুটাই চেঞ্জ হবে, এই বেজের ভ্যালুগুলোই চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে। ক্লিয়ার এটা? এই সেখানে সামারিতে দেওয়া আছে যে ইন্টিজার পার্টটা হচ্ছে গিয়ে ডিভিশন করবেন, যেই বেস দিয়ে করতে বসে ওই বেস দিয়ে ভাগ করবেন, রিমাইন্ডারগুলোকে পাশে লিখবেন। কিভাবে করবেন? আমাদের হচ্ছে গিয়ে নিচ থেকে উপরে সাজা লিখবেন। আর ফ্র্যাকশন পার্টটা কি করব? মাল্টিপ্লাই করব, যেই বেস দিয়ে আমাকে মাল্টিপ্লাই কনভার্ট করতে বলছে। আর ক্যারি যেগুলো আসে ক্যারিগুলোকে আলাদা করে লিখবেন, দেন আমাদের হচ্ছে উপর থেকে নিচে লাস্টে সাজাবেন। ঠিক আছে? তাহলে আমাদের দুই ডিফারেন্ট কনভার্সন বোঝা গেল, যে আমাদের হচ্ছে পজিশন নোটেশন দেখলাম, ডিফারেন্ট নাম্বার সিস্টেম দেখলাম, বেজ আর থেকে ডেসিমাল নিলাম, ডেসিমাল থেকে বেজ আর নিলাম। এটা নিয়ে কারো কোশ্চেন আছে সোফার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই দেখাই। সো বাকি ক্লাস হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে অপারেশন যেগুলো আছে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, সেগুলো আমরা দেখাবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অ্যাটেন্ডেন্স। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নেওয়ার আগে একটু বলে দিই, সো যারা পরে জয়েন করছেন, আমাদের যেটা বলেছিলাম আমাদের প্রথম 3টা ক্লাস মিস গেছিলো, এদেরকে আমাকে মেকআপ দিয়ে কভার করা রাখবে। সো প্রথম মেকআপটা আমি হচ্ছে গিয়ে এই ফ্রাইডেতে নিতে যাচ্ছি, উইচ ইজ ফ্রাইডে 13th। ঠিক আছে? সো 13 তারিখে আমি হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় 8টার দিকে নিব। ঠিক আছে? আমি এটা স্ল্যাকেও লিখে দিব, স্ল্যাকে একটু পরে অ্যান্স করে দিব। সো স্ল্যাকে ফ্রাইডে 13 8টা বাজে আমাদের সেকেন্ড ক্লাসটা হবে, মেকআপ ক্লাসটা। ঠিক আছে? সো এটা মনে রাখেন। তাহলে আমাদের যেহেতু 3টা মেকআপ ক্লাস আছে, আমি চাচ্ছি যে রোজা শুরু হওয়ার আগেই আমি 2টা নিয়ে নিই। সো আমাদের 18 তারিখ তো রোজা শুরু হচ্ছে মোস্ট লাইকলি, সো 13 তারিখে একটা নিব, 16 তারিখ মানডেতে রাতেও সেম 8টা 7টার দিকে একটা নিব। তাহলে আমাদের হচ্ছে মোটামুটি কভার থাকবে, সো দ্যাট আপনাদের রোজার মধ্যে ওই মেকআপের প্রেশারটা না থাকে। ঠিক আছে? তাহলে একটা জিনিসটা কল করি, আপনাদের সেকশন 18, সো সেকশন 18টা আগে কল করি, এরপর আমি সেকশন 17 দিব না।